আজকের পোস্ট দেখতে পারেন, সেখানে লাইক করতে পারেন, লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার দিতে পারেন, হোয়াট এভার ইউ লাইক। এবং আমার মনে হয় যে আপনি অবশ্যই আপনার যে জানানো দরকার যে কোন ঘটনাটি আপনার ভালো লাগছে, কোন ঘটনাটি ভালো লাগছে না, কোন ধরনের ঘটনা আপনি আরো বেশি চান, সেটা আমাদের জানিয়ে দিন। আমরা শুরু করব প্রতিবারের মতোই একটা ইমেইল দিয়ে, এবং এই ইমেইলটিও পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। আমার মনে হয় যে এই ইমেইলটি আপনাদের যথেষ্ট আনন্দ দিতে পারবে। দেখা যাক কেমন লাগে আপনাদের কাছে। তো ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না যে আপনি কেমন আছেন। এর আগে আমি একটি ইমেল পাঠিয়েছিলাম। ইমেলটি আপনি 14 সেপ্টেম্বর 2018 ভূত এফএমে প্রথমেই পড়ে শুনিয়েছিলেন। এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজ আবারও একটি ইমেল পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম বদরুদ্দোজা বাঁধন, বগুড়া শহরের জহুরুল নগর থেকে লিখছি। দেখুন, আমরা বিশ্বাস করি, এই ইমেলটাও খুব অদ্ভুত, এবং আমরা বিশ্বাস করি যে আপনারা আপনাদের যে ঘটনাগুলো, সে ঘটনাগুলো নিজ দায়িত্বে পাঠান, এবং আপনারা জানেন যে ভূতের সবসময় সত্য ঘটনা শেয়ার করতে হয়, এবং আমরা সবসময় বলি যে বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে ভূত এফএম এ যে ঘটনাটি পাঠাবেন, সেই ঘটনাটি অবশ্যই যাচাই বাছাই করে নিয়ে নিজ দায়িত্বে পাঠাবেন। কারণ এটা মানে আপনি যেটা বলবেন, আপনাকে যাচাই বাছাই করার একটা পর্যায় পর্যন্ত সম্ভব, তারপরে আর সম্ভব না। তারপরে আপনি ভালো জানবেন যে আপনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন। কিন্তু আমি বিশ্বাস করি যারা ভূত এফএম পছন্দ করেন, যারা ভূত এফএম কে ভালোবাসেন, তারা কখনো এরকম মিথ্যা কোনো ঘটনা শেয়ার করবেন না। সেই বিশ্বাস রেখে কিন্তু আমি ঘটনাগুলো পড়ে শোনাই আপনাদেরকে। তো যাই হোক, যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি 1992 সালের, এবং ঘটনাটি আমার নানার মুখে শুনেছি। বলে রাখা ভালো, আমার নানা একজন পরহেজগার মানুষ ছিলেন, এবং তিনি মসজিদে ইমামতি করতেন। একজন আলেম হওয়ার সুবাদে তার অসংখ্য আলেম ওলামার সাথে পরিচয় ছিল। এমনই একজন আলেম হলেন ওমর আলী। ওমর আলী একজন অনেক বড় মাপের আলেম। তৎকালীন বগুড়া জেলার সোনাতলা উপজেলায় তার অনেক খ্যাতি ছিল। প্রায় পুরো সোনাতলা থানার লোক তাকে ওমর আলী হুজুর নামে চিনত। তিনি জিন আসরকারী ব্যক্তিদের জিন ছাড়ানো, বাড়ি বন্ধ, জিনকে বশ করা সহ এই ধরনের কাজে বেশ পারদর্শী ছিলেন। এই পুরো সোনাতলা উপজেলা জুড়ে তার অনেক কদর ছিল। আর সাধারণত তিনি তার এই কাজগুলো রাতে করতেন, তাই তার লাইফেও ঘটে যায় অসংখ্য রকমের ভয়ঙ্কর ঘটনা। তার মধ্যে একটি ঘটনা আমার নানা আমাদেরকে প্রায়শই শোনাতো। সেই ঘটনাটি আমি আজ শেয়ার করব। 1992 সালে তৎকালীন সোনাতলা থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল সোনাতলা থানার পাশে বাসা ভাড়া নিয়ে থাকত। তার 16 বছরের একটি মেয়ে ছিল। মেয়েটির উপরে জিন আসর করেছিল। জিন আসর করার পর সময় মেয়েটি ছটফট করত, উচ্চ শব্দে কর্কশ হাসি দিত, বাড়ি থেকে বের হয়ে দৌড় দিত, নিজের চুল নিজেই কেটে ফেলত। এরকম আরো নানা রকম ঘটনা ঘটত তার সাথে। আশেপাশের অনেক হুজুর তাবিজ পানি পড়া দিয়েও জিন ছাড়াতে পারেননি। একদিন সকালবেলা হঠাৎই তার কথা বলা বন্ধ হয়ে যায়। মেয়েটি শত চেষ্টার পরেও আর কথা বলতে পারছিল না। সেদিন সারা দিন সে ওইভাবে শুয়েছিল। সন্ধ্যার পরপরই মেয়েটি একা একা বাথরুমে যায়। বাথরুম থেকে বের হওয়ার পর সে অতি উচ্চ স্বরে চিৎকার দিয়ে ওঠে এবং ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফেরার পর সে লাফ দিয়ে ওঠে এবং বাড়ির মূল দরজাটি খুলে বাইরে যাওয়ার চেষ্টা করে। তাকে তার বাবা মা সহ আরো 2-3 জন প্রতিবেশী বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার শক্তিতে কেউ পেরে উঠছিল না। তারপর হঠাৎ করে মেয়েটি তার ইচ্ছায় বিছানায় এসে শুয়ে পড়ে। সেদিন রাতে আর কিছু ঘটে না। মেয়েটির এই অবস্থা দেখে প্রতিবেশী আহ, মেয়েটির বাবাকে ওমর আলী হুজুরের কাছে নিয়ে এসে জিন ছাড়ানোর কথা বলে। পরদিন সকালবেলায় মেয়েটির বাবা ওমর আলী হুজুরের কাছে যান, এবং উল্লেখ্য যে সোনাতলা উপজেলার সদর থেকে ওমর আলী হুজুরের বাড়ি প্রায়
10 কিলোমিটারের পথ। ওমর আলী হুজুরকে এ বিষয়ে জানানোর পর হুজুর জানান তিনি এশার নামাজ পড়ে রওনা হবেন। এই আশ্বিন এই আশ্বাস দিয়ে রাতে এশার নামাজের পরে ওমর আলী হুজুর তার সাইকেল নিয়ে রওনা হন। সময়টা শীতকাল ছিল, তাই এশার আজান একটু আগে ভাগেই দিত। কনস্টেবল সাহেব তার বাড়িতে পৌঁছানোর পর ওমর আলী হুজুর মেয়েটিকে নিয়ে বসেন। সেখানে তার মা বাবা সহ আরো কয়েকজন প্রতিবেশী ছিলেন। এবার ওমর আলী হুজুর মেয়েটিকে কয়েকটা প্রশ্ন করেন। প্রশ্নগুলো এরকম ছিল: তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মাতার নাম কি? মেয়েটি বারবার প্রশ্নগুলো জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো উত্তর দিতে পারে না, কারণ দুদিন যাবৎ মেয়েটির জবান বন্ধ ছিল। মেয়েটি কোনো কথা বলতে পারছিল না। এবার ওমর আলী হুজুর মেয়েটিকে সূরা ইখলাস এবং সূরা ফাতিহা পাঠ করতে বলে এবং বলে, তোমার কণ্ঠে না বের হলে তোমাকে এই সূরাগুলো পাঠ করতে হবে। মেয়েটি কষ্ট করে মুখ নাড়িয়ে নাড়িয়ে সূরাগুলো পাঠ করছিল। মেয়েটির খুব কষ্ট হচ্ছিল এবং সূরা পাঠ করতে করতে সে বারবার থেমে যাচ্ছিল এবং কেঁদে ফেলছিল। এক পর্যায়ে মেয়েটি 2টি সূরা পড়াই সম্পন্ন করে ফেলে। এবার ওমর আলী হুজুর জিন হাজির করার জন্য চেষ্টা করেন। অনেক কিছু করার পরও জিন হাজির করতে পারেন না। এরপর ওমর আলী হুজুর বলেন যে, আপনার মেয়ের ওপর একটা খারাপ জিন ভর করেছে। আমার জীবনে জিন হাজির করতে কখনো এতটা কষ্ট করা লাগেনি। আজ অনেক রাত হয়ে গেছে, তাই আজ আর চেষ্টা করব না। আগামীকাল রাতে আবারও আসবো। আর আগামীকাল জিন হাজির করার সময় যা যা লাগবে তার সবকিছু রেডি রাখতে হবে। তারপর মেয়েটির জন্য তিনি পানি পড়া দেন এবং রাতে ঘুমানোর আগে পানি পড়া খেয়ে মেয়েটিকে ঘুমাতে বলেন। তারপর তিনি সাইকেল নিয়ে রওনা হন। বাড়ির পথে দুর্ভাগ্যবশত সেদিন তাড়াহুড়ায় হুজুর তাদের বাড়ি বন্ধ করতে ভুলে যান। বাড়ি ফেরার পথে রাস্তায় তার সামনে পড়ে বেশ কয়েকটি কুকুর। কুকুরগুলো আকার স্বাভাবিক কুকুরের তুলনায় বেশ বড় ছিল এবং রাতের বেলা যদি কোনো কুকুর কোনো মানুষকে দেখে ঘেউ ঘেউ করে ওঠে, কিন্তু এক্ষেত্রে এই কুকুরগুলো ব্যতিক্রম ধর্মী ছিল। তারা শুধু ওমর আলী হুজুরের দিকে তাকিয়েছিল। ওমর আলী হুজুর তার লক্ষ্য করে কুকুরগুলো দিকে উদ্দেশ্য করে একটি ঢিল নিক্ষেপ করে। ঢিল নিক্ষেপ করার পরেও কুকুরগুলো সেখানে দাঁড়িয়ে থাকে এবং তারা সেখান থেকে এক পাও মুভ করে না বা নড়ে না। তারপর ওমর আলী হুজুর বুঝে যান যে এগুলো অস্বাভাবিক কিছু। তিনি দোয়া দুরূদ পাঠ করেন, ফলে কুকুরগুলো সেখান থেকে চলে যায়। তারপর তিনি ভালোই ভালোই বাড়ি পৌঁছে যান। সেদিন রাতে তার সাথে আর কিছু ঘটেনি। অন্যদিকে পুলিশ কনস্টেবলের মেয়েটিকে ঘুমের আগে পানি পড়া খেতে বলা হয়, কিন্তু মেয়েটি গ্লাস হাতে পাওয়ার পরপরই সেই গ্লাসটি ছুঁড়ে ফেলে দেয়। ফলে গ্লাস থাকা সব পানি তাকে খাওয়ানো সম্ভব হয় না। তারপর মেয়েটি নিজের ইচ্ছায় শুয়ে পড়ে। এদিকে মেয়ের বাবা মা ভয়ে আতঙ্কে সারা রাত জেগে থাকার পরিকল্পনা নেয়, বাট রাত 2টা-3টার মধ্যে তাদের দুজনেরই প্রচন্ড ঘুম ধরে এবং দুজনেই ঘুমিয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তারা দেখতে পান তাদের মেয়েটি সেখানে নেই। তাহলে মেয়েটি কোথায় গেছে? সবাই খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে দুপুর আনুমানিক 2টার দিকে তাকে সোনাতলার থানার নিকটবর্তী একটি জঙ্গল বাঁশ ঝাড়ে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে এসে পুনরায় তালাবদ্ধ অবস্থায় রাখা হয়। সেদিন রাতে ঈশার নামাজের পর ওমর আলী হুজুর আবারও ওই বাড়িতে আসেন। তারপর তাকে কাল রাতের ঘটনাটি বলা হয়। জবাবে ওমর আলী হুজুর বলেন, কাল রাতে ওই পানি পড়া খেলে এই সমস্যাটি হতো না, আর আমি কাল রাতে বাড়ি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, যার ফলে এই সমস্যাটি হয়েছে। এরপর একটি ঘরের আলো নিভিয়ে সেই ঘরে মেয়েটিকে নিয়ে আসা হয়। সেদিন ওমর আলী হুজুর মেয়েটির রক্তের সম্পর্ক অর্থাৎ মেয়েটির বাবা মা ছাড়া আর অন্য কাউকে ওই ঘরে প্রবেশ করতে দেননি। এরপর তিনি জিন হাজির করার জন্য দোয়া দুরূদ পাঠ করতে শুরু করেন। 8 ঘন্টা পর মেয়েটির মধ্যেই জিন হাজির হয়। এরপর ওমর আলী হুজুর মেয়েটির মধ্যে থাকা জিনটিকে উদ্দেশ্য করে প্রশ্ন করা শুরু করেন। প্রশ্নগুলো এমন: তোর নাম কি, তুই কি চাস, এই মেয়েটির জবান কেড়ে নিয়ে কি প্রমাণ করতে চাচ্ছিস, তুই কালকে রাতে মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলি কেন? জবাবে জিন উর্দু ভাষায় উত্তর দেয়, আমার যাকে ভালো লাগে তাকে আমি ছাড়ি না। এরপর ওমর আলী হুজুর আবারও তাকে জিজ্ঞেস করে, কি পেলে তুই মেয়েটিকে ছাড়বি, আর যদি না ছাড়িস তাহলে তোকে বধ করে বোতলবন্দি করে রাখবো। জবাবে জিন বলে তাকে অনেকগুলি রুটি এবং মাংস দিতে হবে। জিনের কথা মতো তাকে 1 বাটি গরুর মাংস এবং রুটি দেয়া হয়, কারণ ওমর আলী হুজুর আগে থেকেই মেয়েটির
ভেতরে থাকা জিনটি, এবং আগে থেকেই তার বাবাকে এগুলো ব্যবস্থা করতে বলেছিলেন। এদিকে মাংস এবং রুটি দেওয়ার পর মেয়েটির ভেতরে থাকা জিন তা খেয়ে নেয় এবং মেয়েটির দেহ ত্যাগ করে চলে যায়। জিনটি চলে যাওয়ার সময় তাদের ওই বাড়িটি ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। সবাই ভয় পেয়ে যায়। এক পর্যায়ে ওমর আলী হুজুর দোয়া দুরুদ পড়া শুরু করে, ফলে কম্পনটি থেমে যায়। এরপর মেয়েটি ওখানে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ সেবা যত্নের পর মেয়েটি জ্ঞান ফিরে আসে এবং 3 দিন পর মেয়েটি কথা বলতে পারে। এরপর ওমর আলী হুজুর মেয়েটিকে ওই 3 দিন তার সাথে কি কি ঘটেছে এই বিষয়ে জিজ্ঞেস করেন, বাট মেয়েটি কিছুই মনে করতে পারে না। তারপর হুজুর বুঝতে পারেন যে এই কয়দিন ওই খারাপ জিন তার স্মৃতি ভ্রম করে রেখেছিল, যার ফলে ওমর আলী হুজুর বুঝতে পারে জিনকে এভাবে ছেড়ে দেওয়া বড্ড ভুল হয়েছে। এরপর হুজুর মেয়েটিকে একটি তাবিজ দেন এবং তারপর বাড়ি বন্ধ করে দেন এবং পরিশেষে তাদের কাছে বিদায় নিয়ে চলে আসেন। রাত আনুমানিক 12:30টার দিকে ওমর আলী হুজুর পুলিশ কনস্টেবলের বাড়ি থেকে বের হন। বাড়ি ফেরার পথে ওমর আলী হুজুর ফিল করেন পেছন থেকে সাইকেলটি কেউ টেনে ধরে আছে, কারণ তার সাইকেল চালাতে বেশ কষ্ট হচ্ছিল। অনেকক্ষণ সাইকেল চালাতে চালাতে তিনি ক্লান্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ভাবেন যে রাস্তা দিয়ে এভাবে যেতে যেতে অনেক সময় লাগবে, এর চেয়ে ফাঁকা ধান ক্ষেতের ভেতর দিয়ে হেঁটে গেলে অনেক দ্রুত বাড়ি পৌঁছানো যাবে। আর সে সময় শীতকাল ছিল বলে সে সময় মানুষের ধান কাটাও শেষ হয়ে গিয়েছিল, আর জমিগুলো অন্য কোনো ফসলও লাগানো হয়নি। মোট কথা, জমিগুলো ফাঁকা এবং শুকনা রূপে পড়েছিল। ওমর আলী হুজুর এই জমিগুলোর ওপর দিয়েই হাঁটতেন। হাঁটতে হাঁটতে তার চোখের সামনে পড়ে সাদা পোশাক পরা কিছু লোক। তারা দাঁড়িয়ে আছে, আর তারা একটি লাশ সামনে নিয়ে কার জন্য যেন অপেক্ষা করছিল। ওমর আলী হুজুর সামনে এগিয়ে যান। সামনে এগিয়ে যেতে লোকগুলো হুজুরকে মওতের জানাজা করতে বলেন। ওমর আলী হুজুর ভেবেছিলেন লোকটি হয়তো আত্মহত্যা কিংবা এই জাতীয় কাজ করেছে, যার কারণে এত রাতে এই খোলা মাঠে লোকগুলো তার জানাজা করার জন্য নিয়ে এসেছে। এরপর হুজুর জানাজায় দাঁড়িয়ে যান। জানাজা সম্পন্ন করার পর হুজুর পেছনে ঘুরে দেখে যে লোকগুলো তাকে জানাজা করতে বলেছিল তারা সবাই উঠল। এরপর হুজুর সামনের দিকে তাকিয়ে খেয়াল করে তার সামনে যে লাশটা ছিল সেটাও উধাও। হুজুর একটু অবাক হয়ে যায়। এই ধরনের ঘটনা অবশ্য তার সাথে মাঝে মাঝেই ঘটতো বলে খুব একটা ভয় পান না তিনি। এরপর তিনি তার সাইকেল নিয়ে আবারও এগিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে তিনি রাস্তা হারিয়ে ফেলেন এবং তিনি কোন দিকে যাবেন বুঝতে পারছিলেন না। হঠাৎ তার চোখের সামনে পড়ে একটা সেচ ঘর। সেই সেচ ঘরের সামনে তিনি যান এবং সেখানে গিয়ে দরজা নক করতেই একজন বয়স্ক লোক বের হয়ে আসে। ওমর আলী হুজুর বলেন, আমি আমার রাস্তা হারিয়ে ফেলেছি, আমি কোন দিক দিয়ে আমার বাড়ি ফিরতে পারবো বলতে পারেন? জবাবে বয়স্ক লোকটি বলে, আজ আপনি এখানে থেকে যান, সকালবেলা আমি আপনাকে আপনার রাস্তাটি দেখিয়ে দেব। বয়স্ক লোকটির কথা শুনে ওমর আলী হুজুর সেখানেই ঘুমিয়ে পড়েন, কারণ তিনি খানিকটা ক্লান্ত হয়ে পড়েছিলেন। পরদিন সকালবেলায় তিনি ঘুম থেকে উঠে দেখেন তিনি একটি ধান ক্ষেতের আলের উপর শুয়ে আছেন। চারিদিক শুধুই ধান ক্ষেত, আর গতকাল রাতে যা ছিল তার সাথে আজকের সকালের কোনো মিল নেই। গতকাল রাতে জমিগুলো ছিল শুকনা, আজকে জমিগুলো পানিতে থই থই করছে। কোথায় গেল কালকে রাতের সেই সেচ ঘর? আর কোথায় গেল সেই বয়স্ক লোকটা? কোথায় গেল তার সাইকেল? এগুলো ভাবতে ভাবতে তিনি অবাক হন। এক পর্যায়ে জমির সীমানার রাস্তা ধরে তিনি মূল সড়কে আসেন। তারপর বাড়ির দিকে রওনা হন। রাস্তায় তার অনেক মানুষের সাথে দেখা হয়। সবাই তাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি এতদিন কোথায় ছিলেন? তিনি মানুষের প্রশ্নগুলো শুনে অবাক হন, বাট সবার প্রশ্ন তিনি কৌশলে এড়িয়ে যান। কিছুক্ষণের মধ্যে তিনি বাড়িতে এসে পৌঁছান। বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে তার সহধর্মিণী তাকে বলে যে এই 6 মাস আপনি কোথায় ছিলেন? একটা জায়গায় আমরা আপনার সাইকেল শুধু পেয়েছি, বাট আপনার অন্য কোনো চিহ্ন সেখানে ছিল না। আমরা ভেবেছিলাম আপনাকে হয়তো কেউ মেরে ফেলেছে। আজ 6 মাস পর আপনি আবারও আমাদের মাঝে ফিরে এসেছেন। এতদিন কোথায় ছিলেন আপনি? প্রতিবেশীদের এমন কথা শুনে ওমর আলী হুজুর ভাবেন, এই তো গতকাল রাতেই আমি সোনাতলা গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে একটি সেচ ঘরে আশ্রয় নিয়েছিলাম। এক রাতের মধ্যে 6 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু কিভাবে?
এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, সময় পেলে শেয়ার করব। তো এই ঘটনাটি আমি আপনাদের শুনিয়ে দিলাম এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে যাব এবং তার কাছে একটি ঘটনা শুনে আসব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি এসেছি উত্তরা থেকে। আমি মেহেদী হাসান রানা। ওকে। রাসেল ভাই, আমি যে ঘটনাটি বলবো সেটি 2017-তে ঘটা একটি ঘটনা। তো আমি একটি কাজে ঢাকাতে আসব। তো আমার আগে থেকে টিকিট কাটা ছিল ট্রেনের। আমি যমুনা এক্সপ্রেস করে ঢাকা আসব। তো আমি 4:30 সময়, ভোর 4টার সময় হচ্ছে ঢাকাগামী ট্রেনটা আসবে। তো আমি 3:30টার মধ্যে স্টেশনে পৌঁছাই। স্টেশনে পৌঁছানোর পরে জানতে পারি যে ট্রেনটা 4-5 ঘন্টা শিডিউল বিপর্যয়ের কারণে ট্রেনটা এখন মাত্র ময়মনসিংহে এসে পৌঁছাইছে। দেন সেটা দেওয়ানগঞ্জ যাবে, আবার ব্যাক করে আসবে। তো বেশ 3-4 ঘন্টার একটা ব্যাপার। তো আমি চিন্তা করলাম যে এখন আর বাসায় যাব কিভাবে, বা বাসে করে যদি যাইতে হয় তাহলে তো ভোর 5টা 5:30 বাজবে। তো স্টেশনে এক লোক বললেন যে আপনি এক কাজ করেন, যে ভাওয়াল ট্রেন যেটা যেটা আছে সেই ভাওয়াল ট্রেনে করে আপনি ঢাকা যেতে পারেন, যদিও এটা লোকাল ট্রেন কিন্তু আপনি যেতে পারেন। তো আমি ভাবলাম যে বসে না থেকে তো ট্রেনে যাতায়াতটা করে ফেলি। এই ভাওয়াল ট্রেনে, ভাওয়াল ট্রেনটা আসলে একটা লোকাল ট্রেন, যারা ময়মনসিংহ থাকেন তারা সবাই জানেন। এটাতে সাধারণত মানে মালবাহী ট্রেন, মানে মালবাহী বলতে আসলে রাসেল ভাই সবজি টবজি এগুলো ঢাকায় নিয়ে আসা হয় রাতের বেলা, এগুলো ঢাকায় আর কি সকালে ঢাকায় পৌঁছানোর জন্য এগুলো নিয়ে আসে। তো ওই ট্রেনটাতে মালবাহী যে সবজি টবজি ছিল সেগুলো ছিল। একটা মানে ডাকের কম্পার্টমেন্ট ছিল যেখানে চিঠিপত্র এসব নিত। আর হচ্ছিল প্যাসেঞ্জার গামী 2টা কম্পার্টমেন্ট ছিল। তো আমি লাস্ট কম্পার্টমেন্টে উঠি। তো লাস্ট কম্পার্টমেন্টে উঠে দেখতে পাই আসলে এখানে কেউই নেই, একদম ফাঁকা। ট্রেনটা পুরোপুরি অন্ধকার ছিল না, যে ওই অল্প আলোর যে লাইটগুলো, মানে ফিলামেন্টের যে বাল্ব ছিল সেই বাল্বগুলো আর কি জ্বলতেছে। তো আমি কিছুক্ষণ বসে জানলার দিকে বাইরে পরিবেশ টরিবেশ দেখছিলাম। তো একটা সময় আমি পেছনের দিকে তাকাই যে আর কেউ আছে কিনা সেটা দেখার জন্য। তো একদম যখন পেছনে ঘুরি, দেখি যে 2 সিটের পাশে একদম যে মানে 2টা রড একদম যে পেছনের অংশটাতে একটা মেয়ে বসা। তো আমি ভাবলাম যে ট্রেনের মধ্যে কেউ নাই, মেয়েটা আবার ওইখানে বসতে কেন, সিট এতগুলা খালি থাকতো তো মেয়েটা ওখানে বসতে। আচ্ছা যাই, যেহেতু ভালো লাগছে না তাহলে ওর সাথে দু একটা কথা তো বলি। তো আমি এগিয়ে গেলাম, এগিয়ে জিজ্ঞেস করলাম, খুকি তুমি কোথায় যাচ্ছ, তুমি একা কেন? তো আমি এরকম 2-3টা প্রশ্ন করার পর ও কোনো উত্তর দিল না। পরে বলছে যে তুমি একাই যাচ্ছ? পরে ও মুখ উঠাইলো, তো মুখে বলল যে না, আমার সাথে আমার মা আছে। তো ওর দিকে খুব ভালো করে তাকাইলাম, ও হচ্ছে সাদা একটা ফ্রক পরা, মানে 9 বছর কি 10 বছর একটা বাচ্চা। ফ্রকটা ছিল সাদার মধ্যে ব্ল্যাক প্রিন্টের একটা জামা। তো ওই জামাটা বেশ পুরানো, মানে ময়লা টয়লা লেগে রয়েছে এরকম একটা অবস্থা আর কি। তো আমি এটা সেটা বলতেছিলাম, কথাটা তো বলতেছিলাম, তো কথার একবার জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাচ্ছ? বললো যে ঢাকাতে। ঢাকাতে কেন যাচ্ছ? বলছে যে বাবার সাথে দেখা করতে। আমাকে বাবার সাথে দেখা করছে, তোমার বাবা কি করেন? মেয়েটা বলতেছে আমার বাবা ইকবাল হলের দারোয়ান। আমি বললাম যে ইকবাল হলের দারোয়ান? একটু অবাক হলাম যে ঢাকা ভার্সিটি বা অন্যান্য জায়গাতে ইকবাল হল তো নাই। তো একটু চিন্তা করে বের করলাম যে সার্জন জহিরুল হক হলের আগের নামটা ছিল হলো ইকবাল হল। তো মেয়েটা এভাবে বললো, আমি তো ভাবলাম যে অনেক আগের কথা হয়তো বলতেছে। এটা শোনার পরে মেয়েটার দিকে আমি খুব ভালো করে তাকাইলাম। তাকাইলে দেখি যে মেয়েটার হাতে কিছু বই, মানে পাঠ্য বই আর কি। পাঠ্য বই হচ্ছে হলো মলাট করা। পুরাতন যে ক্যালেন্ডার গুলো থাকে, আমরা সাধারণত সেগুলো আগে ছোটবেলাতে এগুলো দিয়ে বইয়ের কাভার করতাম। তো কাভারে যখন দেখলাম, তখন দেখলাম যে কাভারের মধ্যে 1969 লেখা, 1969। এত পুরাতন ক্যালেন্ডার দিয়ে যে বইটা মলাট করছে, এটা ভেবে না আমি খুব বেশি অবাক হইলাম। এখন মোটামুটি অবাকের মতোই একটা ঘটনা, যে 69-এর ক্যালেন্ডার দিয়ে সে আপনি নিজের চোখে দেখেছেন এটা? জি, নিজের চোখে দেখা। একদম সত্যি? একদম সত্যি ঘটনা। আচ্ছা। তো এটা এটা দেখার পরে আমি তখন মানে জিজ্ঞেস করলাম তোমার মা কোথায়? ও বলছে মা আশেপাশে কোথায় আছে। তো আমি ট্রেনের আশেপাশে খুঁজলাম, যে না আশেপাশে কোথাও নাই। তারপরে মেয়েটা যে ধরনের কথাবার্তা বলতেছিল সবই হচ্ছে হলো অনেক আগের কথা আর কি। পরে জিজ্ঞেস করলাম যে তুমি ঢাকা যাচ্ছ, তুমি কি ঢাকাতেই থাকো? কয় না, আমি ঢাকাতে ছিলাম, তো ঢাকায় অনেক গ্যাঞ্জাম হচ্ছে এই জন্য বাবা পাঠিয়ে দিচ্ছে আমাদের ময়মনসিং, আর এখন বাবার সাথে দেখা করতে যাচ্ছি। তো দেখা করতে তোমার মাকে তো দেখলাম না। কই মা ওই যে সামনে যে দরজাটা আছে দরজার এখানে বসা। তো আমি হাঁটতে 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 দরজার ওখানে গেলাম। ওর মাও ঠিক একই রকম, ওর মতোই ফ্লোরে বসে রয়েছে, ঠিক দরজাটার ওখানে হেলান দিয়ে ওর মাটা বসে রয়েছে। তো আমি যাওয়ার পরে মহিলাটা একটু কাত হয়ে মানে ঘুমের মতো করেছিল আর কি। তো ডাকলাম যে খালা,
শুনতে পাচ্ছেন খালা? যখন ডাকলাম মহিলাটা আমার দিকে না ঘাড়টা ঘুরিয়ে তাকাইলো। তো ঘাড়টা ঘুরে যখন তাকাইলো তখন দেখি মহিলাটা গলার মধ্যে একটা ছিদ্র, মানে গুলির ছিদ্র আর কি, যেটা বোঝাই যাচ্ছে একদম। আর হচ্ছিল রক্ত যাচ্ছিল, রক্ত একদম শুকায়া মানে জমে গেছে, একদম বোঝা যাচ্ছে একদম বেশ আগের রক্ত। তো এটা দেখে আমি ভয় পাই। এটা যখন ভয় পাই না, মহিলা আমাকে বলতেছে, বাবা তুমি কি আমাকে পানি খাওয়াবা? তো পানি খাওয়াবো পানি খাবো এটা চিন্তা করে তো পরে দেখলাম যে আমার যে ব্যাগ ছিল, যে ব্যাগটা আমি ক্যারি করছিলাম, ওই ব্যাগের মধ্যে যে পানির বটল আছে, পানির বটলটা নিয়ে মহিলার কাছে গেলাম। মহিলার কাছে যাওয়ার পর দেখি যে মহিলাটা নাই। মহিলাটা নাই, তখন আমি আবার মেয়ের কাছে একটু দৌড়ে গেলাম, যে মেয়ের কাছে দৌড়ে যাওয়ার পর দেখি মেয়েটাও নাই। এখন মোটামুটি আমি খুব ভয় পাইছি। তো ট্রেনটা যেহেতু লোকাল ছিল, মানে বিভিন্ন স্টেশনে থামতেছিল, একটার পর একটা প্রত্যেকটা স্টেশনে ধরছিল। তো আমি ওইখান থেকে ট্রেনে আর স্টে না করে আমি নেমে পড়লাম। তো আমি যে ট্রেনটাতে আসার কথা ছিল ওই ট্রেনটাতে পরবর্তী 2-3 ঘন্টা পরে আসি। তো পরবর্তীতে অনেক খোঁজ খবর করে জানতে পাই যে 1971-এ 71 মুক্তিযুদ্ধের সময় তার মানে ঢাকা শহরে যে আপনার স্বাধীনতা সংগ্রামে যে ছিল, এই জন্য ওর বাবা আমাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছিল ওদের নিরাপত্তার জন্য। পরবর্তীতে ওই ট্রেনেই ভদ্রমহিলা মারা যায়। আর মারা যাওয়ার সময় মহিলার সবচেয়ে বেশি আকুতি ছিল পানি খাওয়ার জন্য। এই জন্যই হচ্ছে ট্রেনে যাতায়াতকারী যেসব ব্যক্তি থাকে, এইসব ব্যক্তিদের কাছে সে পানির বোতল দেখলেই নাকি মানে মাঝরাতের দিকে দেখা যায় যে পানি চাচ্ছে এই এরকম। পরের ঘটনাটা আপনি কিভাবে জানলেন? এই পরের ঘটনা আসলে রাসেল ভাই এটা একটা অদ্ভুত ঘটনা, যে একটা বাচ্চা মেয়ে 69 70 71 কথা বলতেছে, তারপর হচ্ছে হলো তার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা বলতেছে। এটা ভাবে আসলে আমার মনে একটা খুব অবাক হইলাম। তো ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরে সার্জেন্ট জহিরুল হকের যে নামটা ইকবাল হক ছিল সেটা কনফার্ম হইলাম। তারপর হচ্ছে ওখানে যে বিভিন্ন স্টেশন মাস্টার ছিল, বিশেষ করে এটা তো লোকাল ট্রেন, একটু একটু বয়োজ্যেষ্ঠ যারা স্টেশন মাস্টার ছিল তার কাছে জিজ্ঞেস করলে দেখা যেত যে 1971 সালে এই ভদ্র মহিলা আর কি ময়মনসিংহ যাওয়ার পথে পাকিস্তানের পাক হানাদার বাহিনীতে গুলিতে উনি মারা যান। উনি ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার ধন্যবাদ। জন্য। ঘড়িতে সময় রাত 12টা বেজে 23 মিনিট। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে লিখছেন দেখতে পাচ্ছি আতিকুর রহমান আতিক। ফার্স্ট স্টোরিটা তার কাছে কেমন লেগেছে সেটা তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হৃদয়, এছাড়াও আছেন শামসুল ইসলাম শাকিল। ফার্স্ট ইমেলটা বেস্ট ছিল। মাহফুজ ফরদিন আমাদের লালবাগ থেকে শুনছি সেটা জানিয়েছেন, তিনি শুনছেন লালবাগ থেকে। জিসাদ আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন সামিউল, এছাড়াও নীরব ছেলে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শান্ত চিটাগং থেকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন জাবির আবরার জাওয়াদ, আমাদের সঙ্গে আছেন এমডি হৃদয় খান, আতিকুর রহমান আতিক আমাদের সঙ্গে, এমডি মেহেদি হাসান সানি আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই হেটফুল জাকারিয়া আছেন আমাদের সঙ্গে। ওকে, রাউফ ইসলাম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সেজুতি সিদ্দিকা স্মৃতি, অপু রহমান আমাদের সঙ্গে আছেন, রোহান খান আমাদের সঙ্গে আছেন, ইভান সলমান আমাদের সঙ্গে আছেন, আশিকুর রহমান সিয়াম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাহিয়ান। এছাড়াও আমাদের সঙ্গে আরো আছেন সৈয়দ হানাফ শাহরিয়ার, আমাদের সঙ্গে আছেন আজজুল খান, মেহেদি হাসান হিমেল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আব্রাহাম লিঙ্কন, রানা হুসাইন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাবিল আরজে। এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি ওয়াফিক আলম চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও অশান্ত ছেলে আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই। তো সবার কাছে প্রথম যে ইমেলটা ছিল সেই ইমেলটা অনেক ভালো লেগেছে বুঝতে পারছি। ফুর্তির যে পেজ সেই পেজও দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান, আমাদের সঙ্গে আছেন মোশাররফ হোসেন শহীদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসান প্রণয়, আমাদের সঙ্গে নাজমুল আহমেদ শুভ আছেন, আমাদের সঙ্গে শেখ মোহাম্মদ রাকিব আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুজন সিয়াম। এছাড়াও আমাদের সঙ্গে আছেন নিশাত ফারজানা আছেন আমাদের সঙ্গে, এমডি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুজন। এছাড়াও আরো অনেকেই আছেন আমাদের সঙ্গে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে চলে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Hood FM. The night comes alive with Gramin 4. Yes, the night comes alive with Gramin Phone. You are listening to Radio Food Period FM. ঘড়িতে সময় রাত 12টা বেজে 28 মিনিট। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, তার কাছে যাব। তবে তার আগে জানিয়ে দিই আমাদেরকে যদি আপনারা
ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনাটি। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, যেটি www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি লিখতে পারেন, জানাতে পারেন আপনার সমস্ত কথা। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো রাসেল ভাই, আমি সাদ্দাম খন্দকার, আমি এসেছি উত্তরা থেকে। জি। রাসেল ভাই, আমি এখন যে স্টোরিটা বলবো এটা আমাকে বলেছেন ডক্টর ঐশী। তো স্টোরিটা ঢাকাতেই ঘটা। ঢাকার কোন একটা স্বনামধন্য প্রাইভেট হসপিটাল। এখানে অসুস্থতার কারণে ভর্তি হন আপনার একজন লোক, ওনার নাম হচ্ছে আলমগীর। তো উনি কর্মসূত্রে একটা গভর্নমেন্ট জব করতেন। তো এখানে ভর্তি হবার পর প্রায় 7 দিন মতো হয়ে যায়। তো 7 দিন ভর্তি হওয়ার পর মানে ওনাদের ওই উনি আইসিইউতে ছিলেন এবং ওনাদের ওখানটা যিনি দেখাশোনা করছিলেন ওই ডক্টরের আইসিইউতে আপনার প্রায় 5-6টা বেড দেখাশোনা উনি নিজে করতেন। তো ঠিক এরকমই প্রতিদিনের মতো দেখাশোনা করে উনি ওনার নিজের চেম্বারে চলে যান এবং উনি যখন চেম্বারে ঢোকেন, উনি চেম্বারে ঢুকে দেখেন যে একজন ভদ্র মহিলা চেম্বারে এসে মানে ওনার এসে বসে আছে। উনি ঢুকতেই ওই ভদ্র মহিলা ওনাকে সালাম দেন। তো উনি তখন সালামের উত্তর না দিয়ে উনি হ্যান্ড ওয়াশ করতে চলে যান, বেসিনের কাছে চলে যান এবং সেখান থেকে উনি হ্যান্ড ওয়াশ করে উনি যখন ওই ভদ্র মহিলার সামনে আসলেন তখন ভদ্র মহিলাকে বললেন, বলুন কি চান। তো তখন ভদ্র মহিলা বলছেন যে দেখেন আমার আপনি এই এবং একটু বলে রাখি রাসেল ভাই, ওই আলমগীর সাহেব মানে ওই যাকে ওই হসপিটালে ভর্তি করা ছিল উনি ছিলেন ওই হসপিটালের 4 তলাতে 415 নাম্বার কেবিনে। তো ওখানে যাওয়ার পর ভদ্র মহিলা তাকে বলেন, তো উনি ওই ডক্টর বলেন যে বলেন কি প্রবলেম। তা উনি বলেন যে দেখেন আমার হাজবেন্ড, আপনি যাকে রেখেছেন উনি আমার হাজবেন্ড এবং উনি মারা গেছেন আজ থেকে প্রায় 5 দিন আগে, 5 দিন 6 ঘন্টা 47 সেকেন্ড আগে। রাসেল ভাই, সব থেকে অবাক করা বিষয় যে ওই ভদ্র মহিলা একদম এক্সাক্ট টাইমটা বলে দিচ্ছেন। তো মহিলা বলেন যে আপনি কি বলতে চান, আপনি এ ধরনের কথা বলছেন মানে কি? তো আপনি আমাকে অপমান করছেন বা আমার সম্পর্কে এ ধরনের উল্টাপাল্টা কথা বলছেন। তাদের দুজনের মধ্যে বেশ কিছু কথা কাটাকাটি হয় এবং এই কথা কাটাকাটির এক পর্যায়ে এই ডক্টর উনি বলেন যে আপনি যেভাবে বলছেন আমি কিন্তু আপনার নামে কেস করতে বাধ্য হব বা ওনাকে পুলিশি ভয় টয় দেখান। তো এরপর ওই মহিলাটাকে বলেন যে আমি তো মিথ্যা বলছি না, আপনারা কি চান বলেন। তো তখন উনি বলেন যে দেখেন আপনি যেভাবে বলছেন তাহলে তো আপনাদের এটা মানে এই পেশেন্টকে দিয়ে দেওয়া উচিত। তো আপনারা অফিসের বিলটা পরিশোধ করে আপনারা ওনাকে নিয়ে যান। তো বিলের কথা বলাতে তাতে মিনিমাম 7 লক্ষ টাকা মতো বিল আসে। তো উনি বলেন যে 7 লক্ষ টাকা আমি তো এত টাকা দিতে পারবো না। তো তখন ওই ডক্টর উনি বলেন যে তাহলে আপনি কেন এত কথা বলছেন, আর এই রুগীকে তো এনেছে আপনার ছেলে। হ্যাঁ, যেহেতু আপনি ওনার ওয়াইফ বলে দাবি করছেন তখন আপনি আসেননি, আর এই রুগীকে এনেছে আপনার ছেলে। তো কথা বললে তার সঙ্গে কথা বলবো। তো ওই ডক্টর মহিলা এক পর্যায়ে রেগে গিয়ে উনি ওনার যে ছিল তাকে বলেন যে ওনার ছেলেকে ফোন দেওয়ার জন্য, ফাইলটা বের করে ওনার ছেলেকে ফোন দেওয়ার জন্য। তো ওনার ছেলের সঙ্গে কথা বলেন এবং কথা বলার এক পর্যায়ে এই ডক্টর উনি বলেন যে আপনার মা এখানে এসেছেন, উনি এসে তো যাতা বলছেন, আমাকে উল্টাপাল্টা কথা বলছেন, তো আপনি লাশটাকে নিয়ে যান। তো তখন এই ওই ভদ্র মহিলা উনি বলে মানে ওই ওই ছেলেটা বলে যে আপনি কি বলছেন। ডক্টর যখন ওনার ছেলেকে বলেন যে আপনি নিয়ে যান তখন ওই ছেলেটা বলছেন যে আপনি কি বলছেন, আপনি যেটা বলছেন এটা তো কখনো সম্ভব না। তো তখন বলে যে কেন। তা বলেন যে আপনি যে আমার মায়ের কথা বলছেন, আমার মা মারা গেছে আজ থেকে প্রায় 2 বছর আগে।
এটা কখনোই সম্ভব না। তখন আসলে ডক্টর উনি মানে একটু ভয় পেয়ে যান, এবং ভয় পেয়ে যাওয়ার পর আসলে মানে কপাল দিয়ে ঘাম ঝরছিল। তো উনি বলেন যে আচ্ছা ঠিক আছে, আপনি রাখেন, উল্টাপাল্টা আপনি আমার সঙ্গে ফাজলাম করছেন। তো এই পেশেন্টকে আর এখানে রাখাই যাবে না, আপনারা যা শুরু করেছেন। মোটামুটি এক পর্যায়ে উনি রেগে যান। এরপর ওই ভদ্র মহিলার সঙ্গে যখন উনি কথা বলেন, তখন বলেন যে আচ্ছা আপনি বলুন কত টাকা হলে, মানে কি হলে আপনি দিবেন, আমি এত টাকা দিতে পারবো না। তখন ওই ডক্টর বলে, ওই মহিলা বলে যে ঠিক আছে, আমি যেহেতু টাকা দিতে পারবো না, আমি যেটা করতে পারি, আমি কিছু গহনা আপনাকে দিতে পারি, আপনি এই গহনাগুলো রেখে আমার হাজবেন্ডকে ছেড়ে দেন, তো রিলিজ দিয়ে দেন। তো তখন উনি করেন কি, উনি ওনার আঁচল থেকে হাতটা বের করেন, এবং হাতটা বের করার পর রাসেল ভাই সব থেকে মানে ভয়ঙ্কর এবং অবাক করা বিষয় ছিল যে ওনার হাতে একটু মাংসও ছিল না এবং হাড্ডি ছিল, কিন্তু ওনার ওই হাতের ওই হাড্ডির সঙ্গে আমরা বালা পড়লে যেমনটা হয়, যে এরকম অনেকগুলা স্বর্ণ অলংকার ছিল, বালা বালা ছিল অনেকগুলা। উনি একটা একটা করে সেগুলা খোলেন, এবং খোলার পর ওনার টেবিলের উপর রাখেন। তো তখন ওই ডক্টর উনি মানে এতটাই ভয় পেয়েছেন, উনি বলছেন কিচ্ছু লাগবে না, আপনি ওনাকে নিয়ে যান, আমরা ওনাকে রিলিজ করে দিব। তো এরপর ওনার লাশটাকে রিলিজ করে দেওয়া হয়, ওনার ছেলে এসে নিয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে আসলেও ওটা মানে উনি মারা গিয়েছিলেন, নিয়ে যায়। এবং এরপর যেটা হয়, এটা দেখে মহিলাটা কোথায় গেলেন? ও ওই ডক্টর যখন ওখান থেকে বের হয়ে যায়, উনি বাইরে আসেন এবং ওই রোগীর কাছে আসেন। হ্যাঁ, ওই রোগীর কাছে যখন আসেন, তিনি আবার যখন ভিতরে ঢোকেন, ঢুকে দেখেন যে ওই মহিলাটা আর নেই, কিন্তু ওই বালাগুলি ওখানেই রয়ে গেছে। এবং পরবর্তীতে ওই ছেলে আসে, ছেলে আসার পর উনি বলেন যে না, এগুলা তো আমার মায়ের স্বর্ণ অলংকার, এগুলো আমি দেখেছি, আমার মাকে আমি পড়তে দেখেছি। তো পরবর্তীতে ওই মহিলা ওখানে আসলে ব্রেন স্ট্রোক করে, উনি অসুস্থ হয়ে পড়েন, ব্রেন স্ট্রোক করে, এবং ওনাকে সেম একই হসপিটালে, মানে ওই হসপিটালে রেখে ওনার ট্রিটমেন্ট চলে। বেশ কিছুদিন পরে উনিও মারা যান। কিন্তু এখানে অবাক করার বিষয় আসলে ভাই এটাই, যে রোগীটা ওখানে এসেছিলেন, ওনারও সেম কেস ছিল, উনিও ব্রেন স্ট্রোক করে মারা যান। মানে উনি যে মরেছেন, ওনারও যে প্রবলেমটা হয়েছিল, উনিও ব্রেন স্ট্রোক করেন। তো এই ছিল আসলে ভাই স্টোরি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাই পরবর্তী আপনার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। আমরা প্রথম অতিথির কাছে আরো একবার যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আবার রানা বলছিলাম। তো রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি বলবো, এটি খুলনার একটি ঘটনা। আমার ফ্রেন্ড শামীম, ও খুলনা একটা থানাতে দায়িত্বরত আছেন। ও আমাকে এই পরশুদিন রাতে ঘটনাটি আমাকে শেয়ার করেছে। তো রাসেল ভাই, হিন্দু একটা সাম্প্রদায়িক একটা মানে সনাতন ধর্মাবলম্বীদের মানে হচ্ছে একটা পারিবারিক ভাবে দুর্গাপূজা করে। তো পারিবারিক যে দুর্গাপূজা করার পরে আপনার সারা বছর তো দুর্গা বিসর্জনের পরে সারা বছর আর কি যে কালী পূজা বা কেউ বিভিন্ন ধরনের পূজা করে। তো ওই পরিবার কি কালী সাধনা করতো। তো দুর্গাপূজার পরে বিসর্জনের পরে 1 বছরের জন্য ওই কালী মূর্তিটা স্থাপন করে। তো আবার এই যে এই বছর দুর্গাপূজা আসার ঠিক আগেই তো এই কালী মূর্তিটাকে বিসর্জনে যায়। আসলে কালী মন্দির মানে কালী যে মূর্তিটা সেটা বিসর্জন আসলে মানে খুব বয়োজ্যেষ্ঠ যারা তারা কিন্তু দেয় না, মানে ওটা যে যারা বাচ্চা কাচ্চা ওরা উৎসব করতে করতে আর কি এটা বিসর্জন দেয়। তো কীর্তনখোলা নদীতে বিসর্জন দিতে যায় ওই পরিবারের মানে একটা ছেলে। আর বলে না ভালো রাসেল ভাই, ওই পরিবারে আহ, একটা যমজ মানে টুইন ব্রাদার্স ছিল। টুইন ব্রাদার্স মানে দুজনই মানে একই মানে মানে খুব ছোট আর কি, ক্লাস 4-এ পড়ে। আপনি মুখটা সরিয়ে ফেলছেন বারবার আপনি। ও আচ্ছা আচ্ছা, ক্লাস 4-এ পড়ে। তো ক্লাস 4-এ পড়ে, ওরা দুইজনে টুইন, এবং ওরা যা করে একসাথে খায়, একসাথে খেলাধুলা করে, একই রঙের জামা পরে, একই স্কুলে পড়ে। মোটামুটি দুইজন দুইজনের প্রাণ, দুইজন ছাড়া আর দুইজনে মানে একদমই চলতে পারে না। এরকম যে ভাই ছিল, ওই দুই ভাইয়ের মধ্যে এক ভাই ওই বিসর্জনের সময় মানে চোরাবালিতে পড়ে মারা যায়। তো ও যখন মারা যায় তখন পরিবারের সবাই তো খুব শোকাহত ছিলই। এছাড়াও তা ওদের সবচেয়ে বড় টেনশন ছিল যে ছেলেটা বেঁচে আছে টুইনের মধ্যে, ও খুব ওরে নিয়ে সবাই টেনশন। কারণ টেনশন এই কারণে, কারণ ওদের জ্বর আসলে একসাথে আসতো, মানে মোটামুটি সবসময় ওরা একসাথে যায় কিছু করতো। তো ওরা চিন্তা করে যে একটা ভাই মারা গেছে, ও তো খুব বেশি কষ্টে অনেক বেশি হয়ে যাবে, মানে আরো বেশি খারাপ অবস্থা হয়ে যাবে। আসলে ওই ছেলেটা খুব একটা মানে শোকাতুর ছিল এমন না, কিন্তু খুব চুপচাপ হয়ে যায়। ওই ভাইটা মারা যাওয়ার পরে মানে প্রচুর পরিমাণে চুপচাপ হয়ে যায়, মানে কারোর সাথে কথা টথা বলে না, মানে মোটামুটি একদিন বা 2 দিন এরকম খাওয়া দাওয়া ঠিক মতো করে না। তো ওর মা ওরে যতবারই খাইতে বলে, ও বলে খাবো, আমার ভাইয়ের সাথে খাবো। তো ভাইয়ের সাথে খাবা, ভাই তো মারা গেছে, তুমি খাবা কিভাবে? ঠিক আছে, তুমি আমার জন্য
ভাইয়ের মতো করে প্লেট সাজাও, 2টা প্লেট সাজাও, আমি আমার ভাইয়ের সাথে খাবো। তোমার ভাই তো নেই, তাহলে তুমি কিভাবে খাবা? ঠিক আছে, ভাই নেই, কিন্তু ভাইয়ের জন্য তুমি প্লেট সাজায় রাখো। তো যেহেতু ছেলেটা বলছে, সেহেতু ওর মা 2টা প্লেটে ওই 2 ভাই যেভাবে আগে যেভাবে খাবার দিত সেভাবে খাবার দিত। আর 2 জনের খাবারটা দেওয়ার মানে দিলেই ওই খাইতো। তো এরকম 1-2 দিন চলার পরে ওর বাবা ওরে বোঝায় যে, বাবা, তো তোমার তো ভাই চলে গেছে, তুমি এভাবে 2 প্লেট নিয়ে খাবার সাজিয়ে বসো, এটা তো ঠিক না বাবা। ও এটা বলাতে ও খুব রাগ হয়, যে রাগ হলে ও আর রাতের বেলা খাই না, রুমে চলে যায়। ও যখন রুমে চলে যায়, তো রুমে চলে যাওয়ার পরে ওর মানে 12টা কি 12:30টার সময় ওর খুব খিদা লাগে। যখন খিদা লাগে ও তখন খাইতে যায়। তো খাবার টেবিলে যায় দেখে যে আগের মতোই 2টা প্লেট সাজানো, একটা ওর জন্য আর একটা ওর ভাইয়ের জন্য। ভাই যদিও মারা গেছে, কিন্তু তারপরে ওর মা সাজায় রাখে। তো ও খাবারটা খায়। তো খাবার পরে পরের দিন সকালবেলা ওর মা দেখতে পায় যে 2টা প্লেটের মধ্যেই একই পরিমাণ খাবার মানে খাওয়া হয়েছে। খাওয়াটা শেষ করে নাই, কিন্তু 2টা প্লেটে একদম সম পরিমাণে খাবারটা শেষ। ওর মা এখন একটু অবাক হয়ে ভাবে যে ও তো না হয় খাবার খেলো, তাহলে এই প্লেটের খাবারটা খাইলো কিভাবে? আচ্ছা, এই প্লেটে খাবার না হয় কেউ খাইলো, কিন্তু এত সমান ভাবে যে খাবে সেটা কিন্তু পসিবল না। এটা মহিলা ওর হাজবেন্ডের সাথে কথা বলে, ছেলের বাবার সাথে কথা বলে, ছেলের বাবা বলে না, হয়তো ওই এরকম করছে, এটা কোনো ব্যাপার না। এছাড়া আসলে আরো কিছু ঘটনা ছিল, যেমন হচ্ছে হলো ওদের 2জনের জন্য 2টা বেড যেমন ছিল, তেমন 2টা আলমারিও ছিল। আলমারির মধ্যে 2জনে একই সেম জামা কাপড় থাকতো। ও যে জামাটা পরতো, ওর ভাইয়ের যেটা ছিল সেটা একই পরিমাণে নোংরা হইতো, একদম সেম টু সেম। ওরটা যেভাবে নোংরা হইতো ওর ভাইটা সেভাবে নোংরা হইতো। 2টা বল ছিল, ওর 2টা বলই একসাথে মানে মুভমেন্ট করতো, বা 2 ভাইয়ের সাথে যেভাবে গল্প করতো এখন একা ঘরে ওইভাবেই একা একাই গল্প করে। 2জনে একই মানে পাশাপাশি টেবিলে বসে যেভাবে ঝগড়া করতো, এখনো একা একাই ঝগড়া করতেছে, মানে মনে হচ্ছে যে ও কারোর সাথে ঝগড়া করতেছে। তো এরকম চলছিল। ওর বাবা আর কি মোটামুটি ছেলের কথা চিন্তা কইরা যে আসলে ও মানে খুব বেশি শখ হয়েছে, এই জন্য আমি হয়তো কিছু বলবো না, চুপচাপ থাকে। তো আমার ফ্রেন্ড যে থানাতে কর্মরত, ও এই ঘটনাটাকে মানে অ্যাক্সিডেন্টাল ডেথ বলে আর কি মানে ফাইনালি রিপোর্ট দেওয়ার জন্য ওর ফ্যামিলিতে আসে, বাবা মার সিগনেচার নেওয়ার জন্য। তো সিগনেচার টেচার ফর্মালিটি শেষ, তখন আমার ফ্রেন্ডস যে ছিল ও বলতেছে যে দেখেন স্যার আঙ্কেল, যে এই ধরনের ঘটনা হয়ে গেছে, আসলে মন টন খারাপ করে না, আসলে তো মানুষ তো মারাই যায়। এইটা শোনার পরে যে ছেলেটা জীবিত ছিল, ও যা করছে ওই আমার ফ্রেন্ডের হাতে, পুলিশের হাতে কামড় দিছে, মোটামুটি বেশি জোরে শক্ত করে কামড় দিছে। যখন শক্ত করে কামড় দিছে, তো সবাই মিলে মানে ছাড়ানোর চেষ্টা করছে। ছাড়ানো টানানোর পরে ও বলতেছে, তুই আমার ভাইরে নিয়ে কখনো কিছু বলবি না, তুই কখনো বলবি না যে আমার ভাই মারা গেছে। তো পুলিশ মোটামুটি এখান থেকে চলে আসছে। চলে আসার পরে পরের দিন রাতের বেলা ওর বাবা করছে কি, ওরে আবার বকা দিছে যে কেন তুমি ভাই ভাই করো, তোমার ভাই তো চলে গেছে, তুমি কেন ভাই ভাই করে এত কিছু করো। তো এবার ওই বাচ্চা ছেলেটা রেগেছে, মোটামুটি জিনিসপত্র ভাঙচুর শুরু করে। মোটামুটি একটা বাসা একটা গন্ডগোলের মতো অবস্থা। তখন আশেপাশে যারা প্রতিবেশী ছিল, প্রতিবেশী থানায় ফোন করে বলে যে এর কিছুদিন আগে এরকম একটা ঘটনা হয়েছে, এখন আবার বাসায় কি একটা মানে ঝামেলা হয়েছে, আপনি একটু আসেন, এসে দেখেন কি হয়েছে। আমার ফ্রেন্ডটাকে বলে, আমার ফ্রেন্ডটাকে মানে ফোন দেয়, ফ্রেন্ড বলকে থানাকে ফোন দেয় আর কি। তো আমার ফ্রেন্ড আসে, একজন কনস্টেবলের সাথে করে ও আসে। তো ও এসে গেটের সামনে দাঁড়ায়, যেহেতু দুর্গাপূজার মানে সামনে ছিল, মোটামুটি প্যান্ডেলটা তৈরি করা হয় দুর্গাপূজার জন্য। বাইকটা থামিয়ে ওরা যখন দাঁড়ায়, তখন দেখতে পাই ওই বাচ্চা ছেলেটা ওখানে দাঁড়ানো। তো আমার ফ্রেন্ড জিজ্ঞেস করে, এই বাবা তুমি এখানে কেন, কি হয়েছে তোমার? তুমি কি বাসা থেকে বেরিয়ে আসছো নাকি তোমাকে বাসা থেকে বের করে দিচ্ছে? মোটামুটি ওর একটু ছোট্ট একটা হাসির মতো করে ও বলে যে, আঙ্কেল আপনি একটু এইদিকে আসেন। এই কথা বলে মোটামুটি ওরে মণ্ডপের ভেতরে নিয়ে যায়। যখন ওকে মণ্ডপের ভেতরে নিয়ে যায় আমার ফ্রেন্ডটাকে, পুলিশটাকে, তো বলে আঙ্কেল আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। এটা বলে ও হচ্ছে মণ্ডপের পেছনে চলে যায়। তো আমার ফ্রেন্ড ওখানে দাঁড়ানো, কনস্টেবলটা ওখানে দাঁড়ানো, হঠাৎ করে খেয়াল করে যে মানে কালীর মানে কালীর যে আপনার এটা ছিল আর কি, মূর্তিটা ছিল, সেটা বিসর্জন দিতে যায় যে ছেলেটা মারা গেছে, ওই মূর্তিটাই ওখানে। এবং হচ্ছে হলো মূর্তির পায়ের মানে কাছে একটা ছাগল বা মানে পাঠা টাইপের এমন কোনো কিছু। এখন আমার ফ্রেন্ড যে ও পুলিশ, সে খুব বেশি অবাক হয় যে এই মূর্তি তো বিসর্জন দিয়ে ছেলেটা মারা গেল, তাহলে এই মূর্তিটা এখানে আসলো কিভাবে, আর এখানে পাঠাটাই বাকি রাখলো কে? এটা বলার পরেই দেখে যে ছেলেটা মানে বিশাল বড় একটা কাটারি নিয়ে আসছে। কাটারি দ্যাট মিনস হলো বলি দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয়, সেটা ধরে ধরে মণ্ডপের পেছন থেকে আসতেছে। এখন আমার ফ্রেন্ড ভাবে যে এতটুকু বাচ্চা এত বড় একটা কাটারি নিয়ে আসতেছে, এত ওজনের, যেটা কিনা বলি দেওয়া হয়, সেটা কি করে নিয়ে আসতেছে?
এটা দেখার পরে ও মানে ওই ইয়ের সামনে যায়, কালী মন্দিরের যে মূর্তিটা ছিল মূর্তির সামনে যায়, কালী মূর্তির সামনে যায়। কালী মূর্তির সামনে যাওয়ার পরে কালী মূর্তির পায়ের কাছে কিছু সিঁদুর থাকে, প্লেটের মধ্যে সিঁদুর থাকে। সেই সিঁদুরটা ওই বাচ্চা ছেলেটা মানে নিজের কপালে নেয়। কপালে নেওয়ার পরে ওর চেহারায় অদ্ভুত কিছু পরিবর্তন আসে, যেমন চোখগুলো বড় হয়ে যায়, মোটামুটি যে একটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে। এখন যে কনস্টেবলটা ছিল ও বলে, স্যার এটা কি অন্য ঘটনা, এখানে থাকা যাবে না, চলেন স্যার। মানে আমার ফ্রেন্ড যে ছিল পুলিশ, ও তো মানে অবাক হয়ে, ও দৌড়াবে না কি করবে ও এটা বুঝতে পারে না, ও ওইখানে দাঁড়িয়ে থাকে, একদম ওখানে দাঁড়ানো। তো ওই কনস্টেবলটা দৌড়ে পালাইছে। দৌড়ে যখন পালাইছে তখন আর ফ্রেন্ডটা মানে পেছাইতে পেছাইতে না পড়ে যায়। পেছাইতে পড়ে গেলে তখন করে কি, ওই ছেলেটা কাটারিটা নিয়ে ওই পাঠাটাকে নিয়ে এক কোপে আপনার পাঠাটাকে একদম বলি দিয়ে ফেলে। বলি দিয়ে ওই পাঠার মাথাটা ধরে আর কাটারিটা নিয়ে আমার ফ্রেন্ড যে পড়েছিল ওর সামনে আসে। সামনে এসে বলে, কেউ যদি আমার ভাইরে কোনো রকম ডিস্টার্ব করিস, তুই যে কেউ যদি আমার ভাইটারে কোনো রকম ভয় দেখাস, তাহলে তোকে আমি এই অবস্থা করবো। এটা শোনার পরে ওই আমার ফ্রেন্ড যে পুলিশ ছিল ও এক দৌড়ে বাসার ভেতরে চলে যায়, কারণ এর চেয়ে ওর নিরাপদ জায়গা আর ছিল না, কারণ রাস্তাতেও মানে যেতে চায় নাই। একদম এক দৌড়ে বাসার ভেতরে ঢুকে, বাসার ভেতরে যখন ঢুকে তখন দেখতে পায় যে ওই বাচ্চাটাই বাসার ভেতরে বসে রয়েছে, মানে জিনিসপত্র ভাঙাচোরা হয়েছে, জিনিসপত্র বসে রয়েছে। তখন আমার ফ্রেন্ড জিজ্ঞেস করে ওর বাবাকে যে ও কি কিছুক্ষণ আগে বাইরে ছিল? বলে না তো, ও তো বাইরে যায় নাই, দরজা তো বন্ধ ছিল, আপনি নক করেই তো ঢুকলেন। কই না, মানে কিছুক্ষণ আগে একজন বাইরে দেখলাম ওর মতোই। তারপর বলতেছে যে ও কি মানে সিঁদুর টিঁদুর পড়ছে বা আপনি কি ওর মুখ টুক ধোয়া দিয়েছেন, এমন কোনো কিছু ছিল? কই না তো, ও তো বাসা থেকে বেরোয় না, আর সিঁদুর কোথায় পাবে ও? পরে আমার ফ্রেন্ড বুঝতে পারে যে এটা হলো এই ওই ছেলেটাই, যে টুইনের যে আরেকটা ভাই যে মারা গিয়েছিল, ও ছিল এই সেই ছেলেটাই। ও মানে পুলিশ যেন কোনোভাবেই যেটা জীবিত ছিল টুইনের, এটা যেন কোনোভাবেই ডিস্টার্ব না করে, এই জন্য আর কি তাকে ভয় দেখানো হয়। এই ছিল আসলে আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা কিছু কমেন্ট পড়বো। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে খালিদ তালুকদার আছেন, শুনছেন বগুড়া থেকে। এমডি মাসুদ রানা আছেন এবং আমাদের সঙ্গে আছেন HM অনিক, আমাদের সঙ্গে আছেন ওমর আহমেদ জয়, এছাড়াও আছেন আমাদের সঙ্গে সজল হাসান, আমাদের সঙ্গে আছেন অর্ক, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি FH অর্ক আর কি, SN সাইদ হুসাইন আমাদের সঙ্গে আছেন, রূপম সরকার আছেন আমাদের সঙ্গে, জাহিদ আহমেদ তুষার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সামির আলাউদ্দিন, প্রিন্স আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন MD নাজমুল, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বিকাশ রয়, আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি মেহেদি হাসান আছেন আমাদের সঙ্গে, ফ্রিডম মাসুদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন MD আব্দুল্লাহ গাজী, আমাদের সঙ্গে আছেন জাহিদ আহমেদ, আমাদের সঙ্গে আছেন SF রাজ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আব্দুল্লাহ গাজী, জাহিদ আহমেদ তুষার আমাদের সঙ্গে আছেন, SK সোহান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন লিখন, এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি MD মেহেদি হাসান, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি রাখি জামান, জাহিদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তহিদুল, ওমর আহমেদ জয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। আমাদের যে রেডিও ফুর্তির পেজ, সেই পেজ থেকে এতক্ষণ ধরে পড়ছিলাম এবং সেই পেজটির লিঙ্কটি হচ্ছে www.facebook.com/রেডিওফুর্তি। আর আমাদের ভূত এফএমের যে পেজ, সেখানে দেখতে পাচ্ছি আজকে অনেক ভালো হচ্ছে, লিখেছেন শামিউল ইসলাম শাকিল, আমাদের সঙ্গে আছেন MD অর্জুন আশরাফ, MD হাবিবুল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন তাওরাত হোসেন তাজ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মিশকাত রহমান, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি NH রাজ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD শাহিন, আছেন আমাদের সঙ্গে শাহরিয়ার আহমেদ রাজু, আছেন আমাদের সঙ্গে FS ফারুক আহমেদ, আছেন জিসাদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইয়াসিন আরাফাত, আমাদের সঙ্গে আছেন মারুফ শরীফ, আছেন শ্রাবণ আমাদের সঙ্গে, ফাজাদ আহমেদ আমাদের সঙ্গে আছেন, শাহরিয়ার রিফাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রেদওয়ান আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসতে পারেন এই দুটো পেজে, www.facebook.com/রেডিওফুর্তি and www.facebook.com/bhutfm.russell। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন। আপনাদের কাছে ঘটনা
শুরুতে অবশ্যই উল্লেখ আমাদের কাছে, এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। ছোট্ট একটা বিরতি নিব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুডটেরি এফএম এন্ড ডু ফুডটেরি। Mood FM. The night comes alive with Graminphone. ইয়েস, দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। ঘড়িতে সময় রাত 12:51 শুনছেন সবসময় বেরিয়ে ফুটতে এফএম। আমি রাসেল আছি সাথে, এবং আমাদের সাথে আছেন, আমার সঙ্গে আছেন আমাদের আজকের অতিথিরা। এবং কোনো কথা না বলে আমি সরাসরি চলে যাই আমাদের পরবর্তী দ্বিতীয় অতিথির কাছে, এবং দ্বিতীয় অতিথির দ্বিতীয় ঘটনাটি আমরা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ওকে রাসেল ভাই, আমি সাদ্দাম খন্দকার, উত্তরা থেকে এসেছি। জি। রাসেল ভাই, আমি এখন যে স্টোরিটা বলবো এটা সিলেটের একটি স্টোরি। তো আজ থেকে প্রায় 1 বছর আগের ঘটনা। আমরা 3 ফ্রেন্ড, আমি, রানা আর ফাইজুল। তো আমি এদের মধ্যে আমি আমি এমনিতে একটু ঘুরতে পছন্দ করি। তা আমি একদিন রানাকে বললাম যে, রানা চল আমরা একটু ঘুরে আসি, অনেকদিন তো কোথাও বের টের খাওয়া হয় না। তো রানা বলছিল যে কোথায় যাবি? তো আমি বলছিলাম যে যে কোনো জায়গাতে, চল কক্সবাজার যাই। তো আমি ওকে বললাম যে আচ্ছা না, একটু পাহাড়ি কোনো অঞ্চল বা একটু চা বাগান হলে ঠিক আছে, চলো তাহলে সিলেট যাই। তো এর মধ্যে একটু প্লাস পয়েন্ট ছিল যে রানার যে খালামণি, উনি সিলেটে থাকতেন, এবং উনি বর্তমানে এখন উনি ঢাকাতেই থাকেন। তো ওখানে সুন্দর একটা বাংলো বাড়ি ছিল, এবং মানে ওটার দেখাশোনা এখন ওটাতে একটা কেয়ারটেকারই থাকে। তো যেহেতু ডিসিশন হলো, রানা ফাইজুলকে বললো, এবং আমরা রানা বললো, আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো আজকে রাতেই রওনা দিই। তো ওরা বললো যে না, কালকে সকালবেলা তোরা আমার রানা যেহেতু ক্যান্টনমেন্টে থাকে, ও বলছিল যে তোরা বাসায় আসবি, আমরা এখান থেকে একবারে খেয়ে দিয়ে রওনা হবো। তো ঠিক তাই, অনেক সকালবেলা আমি উত্তরা থেকে চলে আসলাম, ফাইজুল ওখান থেকে আসলাম, আমরা চলে আসলাম রানার বাসায়। এবং রানার বাসায় এসে আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে পড়লাম, এবং 9, 9:30 বা 10টা ঠিক এমন টাইমে আমরা বের হয়ে গেলাম। এবং যেতে যেতে 6 থেকে 7 ঘন্টা মতো লাগলো। তো আমরা ওখানে আবার আমি বলছিলাম যে ট্রেনে করে যাবো। তো রানা বললো যে না, যেহেতু গাড়ি আছে, আব্বু আর গাড়ি নিয়ে 2-3 দিন বের হবে না, আব্বুকে বলে গাড়ি নিয়ে দেয়। তো আমরা ওর গাড়িতে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হই, এবং যেতে আমাদের প্রায় 6-6.5 ঘন্টা মতো লাগে। এবং আমরা যখন ওখানে পৌঁছাই প্রায় বিকাল টাইম। তো বিকাল বেলাতে আমরা সেখানে গেলাম, যে সত্যি মানে মনোমুগ্ধকর, অনেক সুন্দর পরিবেশ। তো বাংলা বাড়িতে গেলাম, সেখানে কেয়ারটেকার ছিলেন, তার সঙ্গে কথাবার্তা বলে আমরা ভিতরে যাই। উনি বলেন যে ঠিক আছে, তো আপনারা এসেছেন। উনি আমাদের থাকা খাওয়া, এবং আন্টিও ফোন করে বলে দিয়েছিলেন তাকে, উনি আগের থেকেও সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছেন, সবকিছু রেডি করে রেখেছিলেন। আমরা যাবার পর তিনি খাবার দাবার রেডি করতে গেলেন। আমরা বললাম যে না, এত সকালবেলা খাবো না, চলো আমরা একটু ঘুরে আসি। তো যদিও টায়ার্ড ছিলাম, তারপরে আশেপাশে চা বাগান, যেহেতু নিজেদের কাছে গাড়ি আছে, আমরা বের হয়ে পড়লাম, এবং আঙ্কেলকে বললাম যে আমরা কিছুক্ষণ পরে চলে আসছি। তো ওয়েদারটা খুব বেশি একটা ভালো ছিল না, মানে কেমন যেন মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এর মধ্যে বৃষ্টির প্রবণতা একটু বেশি বাড়ায় আমরা আবার বাসার দিকে ব্যাক করলাম। তখন প্রায় রাত 8:30 বাজে। আমরা যখন ঢুকবো এমন টাইমে দেখি যে চারিপাশে মানে এত পরিমাণে মেঘ করেছে, চারিপাশে অন্ধকার হয়ে গেছে। মানে অন্ধকার তো এমনিতেই, মানে আকাশটা পুরো অন্ধকার, কোনো জ্যোৎস্না নেই, তারা নেই, কোনো কিছুই নেই। তো মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমরা রুমে গেলাম, গিয়ে দেখি যে তিনি সুন্দর করে, কেয়ারটেকার আঙ্কেল সুন্দর করে সবকিছু সাজিয়ে রেখেছে। যাবার পর আমরা যখন রাতে বেলা খাবো, এমন টাইমে আঙ্কেল বললেন কি যে আহ, আপনারা এসেছেন ঘুরতে, তো আহ, যে কয়দিনই থাকেন একটু দেখে শুনে থাকেন, আর রাতে শোবার সময় জানালা দরজা ভালো করে লাগিয়ে শুবেন। তো তার কথা মতো রানা বললো যে ঠিক আছে। ফাইজুলও বললো, বা ওদের এখন ফাইজুল ওই দিন রাতে আঙ্কেল চলে গেলেন। তা ফাইজুল হচ্ছে, যদিও আমরা জার্নি করে গিয়েছি, তো আমি আর রানা হচ্ছে ওদিন বাংলাদেশের খেলা চলছিল ইন্ডিয়ার সাথে। তো আমি আর রানা খেলা দেখবো। তো ফাইজুল খুব ইয়ে করছিল যে এত দূর জার্নি করে এসে এখন ভীষণ টায়ার্ড লাগছে, তো তোরা সবকিছু অফ করে দে। আমরা আড্ডা টাড্ডা দিয়ে প্রায় রাত 12টা 12টা 12:30 বাজে। তো
ফাইজুল অলরেডি ও শুয়ে পড়েছে, কখন যেন ঘুমিয়ে গেছে। তো আমরা খেলা দেখছি আমি আর রানা। তো আমাদের একটু হাসাহাসি, তো কখন যেন জেগে উঠছে। তো এরপরে ভীষণ রাগারাগি করতেছে যে তোরা এখনো ঘুমাচ্ছিস না। তো এর মধ্যেই রাসেল ভাই হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। মানে একটু বাতাস শুরু হয়েছে এবং প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। তো ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে না ঠিক আছে, তাহলে এখন ঘুমায় পড়ি। তো বেশ ঘুমায় পড়ছি। তো হঠাৎ করে দেখি যে মানে এপাশ ঘুরে দেখি যে রানা নাই। কি হয়েছে পরে রানার কাছে শুনতে পেলাম যে মানে রানা যেটা বললো যে ও যখন ঘুম থেকে ওঠে, উঠে দেখে যে জানালাটা খোলা, এবং জানালা যখন খোলা ও তাকায় আছে, এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। ও জানালাটা দিতে গিয়ে ও যখন বাইরের দিকে তাকায়, দেখে যে ওখানে অনেক বড় একটা আম গাছ ছিল। দেখে যে আম গাছের সাথে হেলান দিয়ে কোন একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মানে প্রথমে একটা অবাকের মতো লাগছিল, পরে যখন ও জিনিসটা একটু ভালো করে খেয়াল করে দেখে যে একটা মেয়ে। ও পেছন থেকে দেখছে, তো মানে দেখে যে অনেক লম্বা লম্বা চুল। তো ও দেখে ও আবার দরজার কাছে যায়, বের হতে দেখে যে মেয়েটা দরজার সামনে। খুব বেশি ডিস্টেন্সে ছিল না, মনে হয় যে আপনার 10 থেকে 20 ফিট এতটা দূরে, মানে ওর ভাষ্য অনুযায়ী। তো ও চলে যাচ্ছিল, এর মধ্যে আমি ঘুম থেকে উঠে দেখি আমি রানা যখন নাই দেখলাম, এটা আমি পরে শুনি রানার কাছ থেকে। রানা রানা নাই দেখে যখন আমি ফাইজুলকে ডাকি, তখন আমরা দরজার কাছে গিয়ে দেখি যে হঠাৎ করে বিদ্যুৎ চমকায়। তো দেখি যে রানার টি শার্ট পরা ছিল, দেখি যে রানার টি শার্টের মতো। তা আমি আর ফাইজুল মানে কাউকে না দেখে ওই টাইমে কাকে ডাকবো না ডাকবো বুঝতে পারছিলাম না। আমি আর ফাইজুল রানার পেছন পেছন দৌড়াই। তো রানাকে হঠাৎ করে অত অন্ধকারের মধ্যে মোবাইলের ডিসপ্লে লাইটে যতটুকু দেখা যায় দেখছিলাম, হঠাৎ করে রানাকে দেখছি দেখছি এর মধ্যে মানে বিদ্যুৎ চমকানিটা আবার চলে গেছে, আর রানাকে দেখি না। এরপর বেশ কিছু দূর যাওয়ার পর অনেক ঘোরাঘুরি আমরা করলাম, প্রায় 1.5 ঘন্টা মতো আমরা এদিকে ওদিকে খুঁজলাম, অনেক ডাকাডাকি করছিলাম, কোনো রিপ্লাই আসছিল না। এরপর হঠাৎ করে ফাইজুল রানাকে দেখে যে ও একটা মানে একটু খালের মতো ছিল, খালের মধ্যে পড়ে আছে। তো ওর পুরা গায়ে কাদা মাটিতে ভরা ছিল। তো আমি আর ফাইজুল গিয়ে ওকে তুলি, এবং তোলার পর সত্যি কথা বলতে আমাদের নিজেদের অনেক ভয় লাগছিল, যেহেতু অপরিচিত একটা জায়গা। তো দেখি যে ওর পুরো শরীরে, মানে পুরো শরীর না, কিছু কিছু জায়গাতে আপনার ওই কাঁটাতে বা চা গাছে লেগে লেগে ওই চা গাছের ওই ইসে লেগে এক একটা জায়গাতে ফিরে ফিরে গেছে। তো রানাকে নিয়ে আসলাম, রুমে নিয়ে এসে রানাকে গোসল করতে বললাম, কেয়ারটেকার আঙ্কেলকে ডাকলাম। উনি উঠে আসলেন, উনি উঠে এসে উনি আমাদেরকে ভীষণ প্রচুর রাগারাগি করছেন যে আপনাদেরকে বললাম আপনারা আমাকে ডাকতে পারতেন, আপনারা এভাবে চলে যাওয়া আপনাদের একদম উচিত হয়নি। তো বললাম যে আঙ্কেল যেটা হয়ে গেছে সেটা নিয়ে এখন আর কথা বলে লাভ নেই, এখন কি করা যায়। তো উনি বললেন যে ঠিক আছে, ওকে গোসল টোসল করায় ওকে শোয়াই দাও। তো তাই করা হলো। আঙ্কেল ওর মাথায় দোয়া দুরুদ পরে ফু দিলেন। ওই দিন রাত্রে ওর ভীষণ জ্বর আসে, এবং জ্বর আসার পর ওই দিন চলে গেল। পরের দিন আমি চিন্তা ভাবনা করলাম যে রাজুকে বললাম যে রানা যেহেতু অসুস্থ, চল আমরা চলে যাই, অসুস্থ নিয়ে আরো ঝামেলা হবে। আর তারপরে অন্যরকম একটা ঘটনায় ও অসুস্থ হয়েছে, স্বাভাবিক কিছু না। তো পরে আমি কেয়ারটেকার আঙ্কেলকে জিজ্ঞেস করলাম আসলে কি দেখছে, বা রানা যদি অল্প একটু বলেছিল যে দোস্ত এরকম এরকম দেখেছি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম আঙ্কেলকে, আঙ্কেল আসলে ঘটনা কি। উনি বললেন না কিছু না, হয়তো বা অন্য কাউকে দেখতেই পারে। তো তার কথা অনুযায়ী আমরা তার পরের দিনও থাকি, এবং ডাক্তারকে নিয়ে আসা হয়। আম, নিয়ে আসা হয় না ঠিক, মানে আমরা ডাক্তারের কাছে যাই পরের দিন। তো যাবার পর উনি কিছু মেডিসিন দিয়ে দেন। তো এরপর রাত্রেবেলায় ওর আসলে জ্বর পড়ছিল না। তো ঠিক সেইভাবে আমরা আমরা ইয়ে করি। আহ, আহ, ওই ওই দিন ও তার পরদিন রাতে রানা যেহেতু জ্বর পড়ছিল না, হঠাৎ করে রানা আপনার মানে হাত পা ছাটাছাটি করছিল। তা আমি ঘুম থেকে ওর পায়ের গুতা লেগে আমি ঘুম থেকে জেগে উঠি, এবং জেগে উঠে আমি আহ উঠে দেখি যে ফাইজুল নাই। তা আমার আসলে আমি ভাবলাম যে যেহেতু পাশে রুম ছিল, রাসেল ভাই পাশেও কিন্তু রুম ছিল, যেহেতু আমরা 3 ফ্রেন্ড গেছি আমরা আড্ডা দিব বলেই আমরা একই, একটু কষ্ট করে হলেও আমরা একই বিছানাতে একই রুমে ছিলাম। তা আমি ভাবলাম যে যেহেতু রানা হয়তো বা হাত পা ছোড়াছুড়ি করছে বা ওর জ্বর, এটার জন্য হয়তো বা ফাইজুল পাশের রুমে চলে গেছে। আবার মানে আবার আবার আগে ভাবলাম যে হয়তো বা এটাও হতে পারে যে না ও ওয়াশরুমে গেছে। তা আমি চিন্তা ভাবনা করে দেখি যে ওয়াশরুমের দরজাটা লাগানো।
তা আমি একটু দুষ্টুমি করার জন্য আমি গিয়ে ওয়াশরুমের ছিটকিনিটা আটকে দিলাম। তো কিছুক্ষণ পর আমি নক দিলাম ওয়াশরুমে যে ফাইজুল বের হয়ে আসতে যাক। কোনো উত্তর নাই। তা আমি প্রায় 5 মিনিট মতো ওখানে দাঁড়াই। এরপর আমি এরপর আমি রাসেল ভাই যখন দরজাটা খুলে আমি দেখতে যাই যে ওয়াশরুমের মধ্যে ফাইজুল আছে কিনা, আমি সবচেয়ে বেশি অবাক হই রাসেল ভাই। আমি তাকায় দেখি পুরো ওয়াশরুম ভরা ব্লাডে, মানে এত পরিমাণ ব্লাড ওয়াশরুম ভরা। আপনার নিজের চোখে দেখেছেন? রাসেল ভাই আমি নিজে দেখেছি ওয়াশরুম ভরা ব্লাড। আমি মানে চিৎকার দিই, মানে মনে হচ্ছে এত পিচ্ছিল হয়ে গেছে যে ওখানে মানে প্রচুর পরিমাণে blood। এটা আপনার নিজের চোখে দেখা জি, একদম। ভাই আমার নিজের চোখে দেখা। আমি দেখে একটা চিৎকার দেই, ওখানে আমি সেন্সলেস হয়ে যাই। তো এর কিছুক্ষণ পর না কতক্ষণ পর আমি জানি না, প্রায় মনে হয় ঘন্টা 2 পর আমি মানে যখন চোখ খুলে আমি দেখি যে কেয়ারটেকার আঙ্কেল আমার মাথায় সূরা পরে ফু দিচ্ছেন এবং আরো বেশি শক খাই রাসেল ভাই। আমি তাকিয়ে দেখি যে ফাইজুল আমার সামনে, মানে আমি তো নিচে শুয়েছিলাম, ফাইজুল আমার মুখের উপরে মুখ নিয়ে বলতেছে কি হয়েছে তোর। আমি ওকে সবকিছু বললাম ওখানে। পরবর্তীতে বললাম যে তুই কোথায় ছিলি, ও বললো যে তো আমি তো আসলে পাশের রুমে ছিলাম, রানার এরকম অসুস্থ, তোদের হয়তো বা প্রবলেম হবে তিনজনে এত কষ্ট করে শোয়ার জন্য, তো আমি পাশের রুমে চলে গেছিলাম। তো এরপর আমরা তার পরদিন আমি ডিসাইড করি যে আর এখানে এক মুহূর্তও না, আমি চলে যাব। আসার সময় আসল ভাই কেয়ারটেকার আঙ্কেলকে আমি ভীষণ ভাবে ফোর্স করি, আসলে কাহিনী কি, এত কিছু ঘটে গেল আর আপনি কিছু জানেন না, এটা তো হতে পারে না। So, আমি আসার আগে আমরা যখন গাড়িতে উঠবো ঠিক তার 10 মিনিট মতো আগে উনি আমাকে যেটা বলেন, না আমাকে না আমাদের তিনজনকেই বলেন যে আসলে এই ঘটনাটা আমি কখনো বলি নাই, ওনার একটা মেয়ে ছিল এবং সেই মেয়েটা, উনি তো ওখানে কাজ করতেনই এবং রানার যে খালামণি, ওর যে আন্টি, ওই মেয়েটা উনি ওর খালার কাছে দিয়েছিলেন যে ওখানে লেখাপড়া করে এবং আন্টি কিন্তু তাকে মেয়েটাকে ভীষণ ভালোবাসতেন। আমি যতটুকু শুনেছি ভীষণ ভালোবাসতেন, তার নিজের মেয়ের মতোই দেখতেন। তাকে লেখাপড়া করার জন্য ভর্তি করে দিয়েছিলেন এবং আনুষঙ্গিক যেসব বাসার কাজটা ছিল এগুলো মেয়েটা করতো। তো ওই মেয়েটা ওখানে গলায় ধরে নিয়ে সুইসাইড করে এবং সুইসাইড করার পর থেকে নাকি মাঝে মধ্যেই এই ঘটনাগুলো দেখা দেয়। তো এতটা ভয়ঙ্কর ভাবে কেউ দেখেনি, আমরাই নাকি প্রথম এইভাবে এই এক্সপিরিয়েন্স গুলো হলো আমাদের। রাসেল ভাই এই ছিল মানে এটাই স্টোরি ছিল। আর পরবর্তীতে আন্টি আমাদেরকে ভীষণ রাগারাগি করে যে আমরা তাকে কেন জানাইনি, আসলে আমরাও তাকে জানাইনি। এ পর্যন্ত ছিল রাসেল ভাই। পরে আমরা ঢাকাতে চলে আসি এবং এরপর আস্তে আস্তে মানে সুস্থ হয়ে ওঠে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য এবং আশা করছি যে আপনাদের কাছে ঘটনাটি ভালো লেগেছে। আসলে পৃথিবীতে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে এবং আমি বিশ্বাস করি যে আপনাদের সাথেও প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে এবং সেই ঘটনাগুলোই আমরা জানতে চাই আপনাদের কাছে এবং সেই ঘটনাগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই পাঠিয়ে দিবেন ভূত এফএমে। এবং আপনি মানে থাকে না যে সারা জীবন ধরে হয়তো কিছু ঘটলো না, কিন্তু আজকে রাতে এই কিছুক্ষণের মধ্যেও আপনার সাথে একটি ঘটনা ঘটে যেতে পারে হঠাৎ করেই আপনি। আমি এই যে একটা ঘটনা একটু পরে হয়তো সময় পেলে যদি সময় পাই তাহলে পড়ে শোনাবো যে হঠাৎ করে মনে হয় যে আমরা একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে চলে গেছি। সবকিছু খুব স্বাভাবিক ছিল, হঠাৎ করে সবকিছু অস্বাভাবিক হয়ে যায়, পরিবেশটা বদলে যায়। আপনার ঘরের মধ্যে যদি আপনি আবিষ্কার করে ফেলেন একজন অন্য মানুষকে চোখ খুলে ঘুম ভেঙে, বা আপনার সেই প্রিয় জানালা দিয়ে তাকে যদি আপনি দেখেন অস্বাভাবিক কিছু এবং কোনো অবয়ব আপনার, এবং আপনি যদি আপনার প্রিয় রাস্তাটির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখেন যে কয়েকটি প্রাণী অদ্ভুতভাবে আপনার দিকে তাকিয়ে আছে। কোনো কোনো সময় আমরা এই জিনিসগুলো খুব স্বাভাবিকভাবে নিলেও যখন আমাদের পরিচিত পরিমণ্ডলের মধ্যে ঘটে তখন আমরা সেই জিনিসগুলোকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারি না। এবং এই জিনিসগুলো প্রতিনিয়তই আমাদের সাথে ঘটে, এই জিনিসগুলো প্রতিনিয়তই আমাদের সাথে ঘটছে এবং আমরা এই জিনিসগুলো অনেক সময় জানি, অনেক সময় ছোটখাটো ব্যাপারগুলোতে আমরা পাত্তা দিই না, কিন্তু পরবর্তীতে আমাদের যখন ঘটনাটি বড় আকার ধারণ করে তখন আমরা অনেক বেশি ঘাবড়ে যাই। যাই হোক, আমরা চলে যাব একটা ঘটনায় এবং এই ঘটনাটি আমাদের সাথে একজন অডিও ক্লিপের মাধ্যমে শেয়ার করেছেন। সেই ঘটনাটি আমরা চলে যাব এবং ফিরে আসবো তারপর আবারও। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউর ফুর্তি রেডিও ফ্যান এন্ড ডু ফুর্তি। Mood FM. The night comes alive with Gramin Phone.
হ্যালো রাসেল ভাই, আমি নন্দিতা কলকাতা ইন্ডিয়া থেকে। আমি আজ কলকাতার ওয়েস্ট বেঙ্গলের উত্তর চব্বিশ পরগনার একটি ঘটনা বলতে চাই। ঘটনাটি বেশি দিন পুরনো না, 2012 কি 2011 ঘটনা। তো ঘটনাটা শুরু হয় ভাবে, এটি আমার মামার বাড়ির ঘটনা। তো আমার দাদুদের পূর্বপুরুষরা যে পুরোনো পৈতৃক বাড়িতে ছিল সেটাকে 5 ভাগে ভাগ করে নিয়েছে, যেহেতু তারা 5 ভাই ছিলেন। তো সেই ওয়াইজে আমাদের অংশে একটি অংশ পড়ে, যেটি একবারে শেষ প্রান্তে। তো সেই অংশের এক অংশ আমার দাদুর ভাইকে দেওয়া হয়। আমরা অন্য অংশ নিই, তো তার ভাগে ওই পুরোনো বাড়িতে পড়ে, বাড়িটির একটি অংশ পড়ে। তো সেই অংশে মূলত কেউ বসবাস তেমন করতো না, কিন্তু প্রাচীন যারা পূর্বপুরুষ হয়েছে তাদের বংশধররা ওই অংশে যে যার নিজের অংশটিকে নিজের মতো তৈরি করে বসবাস করা অনুযায়ী বানিয়ে তারা সেখানে বসবাস করতেন। তো আমাদের এক দিদা হয়, তিনি আমাদের যে বাড়িটা, তার সংলগ্ন যে বাড়িটা, সেটা আমাদের এক নিজেদের ইলেকট্রিকের মতো দিদা সেই সেখানে বসবাস করতেন। তো তারা অতটা বাড়িটাকে রিনোভেট করেনি, সেটা একটু প্রাচীন আদলেই ছিল। যেমন একটা দেওয়ালের এই পারে তার দিদাদের বাড়ি, আর আরেকটা দেওয়ালের এই পারে আমাদের অংশটা ছিল। তো সেই অংশটা প্রায় ভগ্ন দশা পরিণত হয়েছিল, কারণ সেভাবে কেউ ইউজ করতো না। তো আমার দাদুর ভাইয়ের ছেলে, তিনি বিয়ে করার পরে তিনি স্থির করেন যে তিনি সেই অংশটাকে নিজের মতো করে একটু তৈরি করে সেখানে বসবাস করবে আপাতত কিছু সময়ের জন্য। তো সেই যেভাবে ভেবেছিল সেভাবেই করলো। তিনি সেখানে আসলেন এবং এসে তিনি সেই স্থানটি একটু নিজের মতো করে রেনোভেট করে সেই জায়গাটা বসবাসযোগ্য করলেন। আর তার নতুন বিয়ে হয়েছিল, তো বিয়ের 6 মাস সেখানে ভালোভাবেই কাটালেন, কোনো অসুবিধা হয়নি। তো মামি খুবই ভালো ছিলেন, আমাদের সঙ্গে সকলের সঙ্গে খুব ভালো কথাবার্তা বলতেন, কোনো সেরকম অস্বাভাবিকতা তার মধ্যে কোথাও কিছুই দেখা যায়নি। তো তিনি খুবই ভালো ছিলেন, আমাদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলতেন, নিত্যদিনের কথাবার্তা বা প্রতিদিনের ওঠা বসা। তিনি তাকে প্রতিদিন তাকে দেখতে পেতেন এবং সবাই তার সঙ্গে কথাও বলতেন। তো এরকম সময় হঠাৎ কিছুদিন যাবৎ আমার নিজের যারা মামিরা তারা খেয়াল করলেন যে তিনি একটু অস্বাভাবিক আচরণ করছেন। মানে তিনি আর অতটা কারোর সঙ্গে ঘোরামেলা করছে না, অতটা কারোর সঙ্গে কথা বলছে না, খুব রিজার্ভলি তিনি থাকছেন, খুব একটা ঘরের বাইরে বেরোচ্ছে না। তো এরকম মাসখানেক তিনি দেখলেন যে এরকম, আমার মামিরা দেখলেন যে তিনি এরকম কারোর সঙ্গে কথা বলছে না, খুব একটা কথা বলছে না, প্রয়োজন অনুযায়ী বাইরে বেরোচ্ছে, বেরিয়ে আবার ঘরে ঢুকে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আর সেই মামা, যার ওয়াইফের কথা বলছি, তিনি যেহেতু কর্মরত ছিলেন, তো তিনি রাত্রেবেলা বাড়ি ফিরতেন বেশ 11টা 11:30 নাগাদ, এবং সকালবেলা তিনি 6টা 6:30টার মধ্যে ঘর থেকে চলে যেতেন। তো তার কাজের চাপ অনুযায়ী তিনি এইসব ব্যাপারগুলো তো অতটা তিনি তার নজরে পড়েনি, তিনি নজরও রাখেননি এই সমস্ত বিষয়। তো একদিন আমার যারা নিজের মামি আর এবং যে পাশের দিদাটা থাকতেন, তিনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার বৌমা, তুমি কিছু বেরো না, কারোর উপরে কি রাগ হয়েছে, আমাদের সঙ্গে কথা বলো না, খুব একটা। বলছে না, আমার সেরকম কোনো অসুবিধা হয়নি। তো এরকম বলার পরে তিনি নিজের ঘরে ঢুকে যায়, সেরকম কিছু বলেনি। আর তারপরে 2 দিন পরে ওই বাড়িতে যিনি ওনার সংলগ্ন যে বাড়িতে দিদাও থাকতেন, তো তিনি দেখলেন যে জানলার ফাঁক থেকে তিনি একটি অংশ থেকে দেখলেন, যেহেতু তার বাড়ি আর এই বাড়ির মধ্যে একটা পাঁচিলের তফাৎ ছিল। এক পাঁচিলের এইদিকে ওনার ঘর, আর ওই পাঁচিলে ওনার বেডরুম, পাশাপাশি দুটো বেডরুমের মানে মধ্যিখানের পাশে। তো এই ঘরে কিছু হলে শোনা যাবে। তো দিদা বলতে যে তিনি হঠাৎ কিছুদিন ধরে শুনতে শুরু করলেন যে কেউ যেন খুব অত্যাধিক কষ্টে কেউ কাঁদে, কোনো যন্ত্রণায় বা মনের দুঃখে, সে খুব আস্তে করে একটা কান্নার আওয়াজ তিনি শুনতে পেতেন। তো তিনি একদিন হঠাৎ জানলার পাশ থেকে দেখলেন যে ওই মামি হঠাৎ এরকম জানলার আয়নার দিকে তাকিয়ে তিনি অঝরে কেঁদে যাচ্ছেন, খুব কষ্টে, খুব করুণ স্বরে তিনি আস্তে আস্তে নিজের মুখ নিজে ধরে কেঁদে যাচ্ছে, যাতে আওয়াজটা খুব অত্যাধিক শোনা না যায়। তো এরকম দেখলেন দিদা। তারপরে তিনি ভাবলেন হয়তো মানসিক কোনো অসুবিধা, হয়তো বাড়িতে কোনো অশান্তি হচ্ছে। তো তিনি পরের দিন তিনি ওই মামিটিকে জিজ্ঞেস করলেন যে বৌমা, তোমার কি হয়েছে, তুমি এরকম কাঁদছিলে, আমি কালকে তোমায় দেখলাম তুমি খুব কষ্টে কাঁদছিলে। তো এই কথাটা যে জিজ্ঞেস করা, সঙ্গে সঙ্গে তিনি আবার মানে অঝরে কেঁদে তিনি বললেন যে খুবই সমস্যায় তিনি পড়ে আছেন। তিনি গত 1 মাস যাবত তিনি দেখতে পাচ্ছেন যে আয়নাটা রয়েছে ঘরে, তিনি তাতে নিজের ছবি দেখতে পাচ্ছেন, তার জায়গায় অস্বাভাবিক একজনের ছবি দেখতে পাচ্ছে, খুব ভয়ঙ্কর, নিজেকে তিনি ভয়ঙ্কর দেখছে। তিনি বারবার ওই জন্য যখনই বাইরে বেরোতেন, তিনি একবার কি জলে নিজেকে দেখবার চেষ্টা করতেন, এবং তিনি সেটাও তিনি ওরকম মানে নিজের ছবিটা, প্রতিবিম্বটা আস্তে আস্তে অন্যরকম দেখতে শুরু করেন। প্রথম তিনি বললেন যে প্রথম তাও তিনি জলে নিজের ছবিটা নিজে দেখতে পেতেন, কিন্তু পরবর্তী সময় আরো যত দিন গেল, তিনি জলের মধ্যেও
নিজের জায়গায় অন্য কারোর মুখ দেখতে পায়। তো তিনি সেই কষ্টে তিনি খুবই কান্নাকাটি করে তিনি কাউকে বলতে পারতেন না, এবং যেহেতু কেউ তার মুখ দেখে কোনো অস্বাভাবিকতা মানে দেখতে পারতো না, সবাই তাকে যেরকম সেরকমই দেখতো, সেই জন্য তিনি কাউকে বলে বোঝানোরও চেষ্টা করেন যে সবাই তাকে পাগল অনুভব করবে বা অন্য কিছু ভাববে, তো সেই জন্য সে কাউকে বলে উঠতে পারেনি। তো এই কথাটা আমাদের দিদা শোনার পরে তিনি বলে, না তাহলে এই ব্যাপারটা মানসিকও হতে পারে বা কোনো অন্য কারণও হতে পারে, যেহেতু গ্রামের মানুষ আর দিদা একটু একটু পুরোনো ব্যাপার নিয়ে একটু বেশি চিন্তিত থাকতেন। তো তিনি বললেন যে হতে পারে এটা কোনো অস্বাভাবিক কোনো মানে ব্যাপার, তার জন্য কোনো বড় পুরোহিত বা কোনো ওঝা কারোর কাছে নিয়ে যাওয়া দরকার। তো এই বলাতে তিনি বললেন যে আমি কাউকে উনি আমার যে মামি তিনি কাউকে বলতে সাহস পাচ্ছিলেন না। তো বললেন যে ঠিক আছে, আজকে রাত্রেবেলা যখন ওনার হাজবেন্ড আসবেন, ওদের মামির হাজবেন্ড যখন আসবেন, তখন ওই দিদা বললেন আমি ইনিশিয়েটিভ নিয়ে আমি তাকে জানিয়ে দেবো। তো এই এই যা বলার তাই অনুযায়ী তিনি করলেন। রাত্রেবেলা যখন মামা আসলেন, দিদা তাকে ডেকে ভালো করে বুঝিয়ে বললেন যে এরকম এরকম অসুবিধা হতে পারে, সেটা অন্য কারণেও হতে পারে, কি সেটা হয়তো মানসিক কারণেও হতে পারে। তো নতুন বউ মানসিক রোগগ্রস্ত বললে বা ভূতে ধরলে এই ব্যাপারটা বললে সবাই মানে একটা মানে একটু মান সম্মানের ব্যাপার হিসেবেই হয়তো দেখতো, সেই জন্য সবাই একটু ইতস্তত, মানে মামা নিজে একটু বড্ড ইতস্তত হয়ে গেলেন। কিন্তু মামার ইতস্তত ভাবটা দেখে বোঝা গেল যে মামাও নিশ্চয়ই কিছু জানতো, যেহেতু নতুন বউ বলে কাউকে কিছু বলতে চাইতো না। তো মামা দিদা এই কথাটা বলাতে মামা একটু সচ্ছল হয়ে মামা দিদাকে বললো যে তিনিও অনুভব করেছে মাঝরাত্রিরে উঠেই মামি নাকি খুব কান্নাকাটি করে, বৌরানি শব্দ পাওয়া যায়, মানে মুখ চেপে কাঁদার শব্দ তিনি খেয়াল করেছেন। যেহেতু তিনি খেটে খুঁটে আসতেন রাত্রিবেলা অনেক রাত্রে, তিনি তাই এই ব্যাপারটাকে মানে অতটা গুরুত্ব দেননি। তিনি মানে পরের দিন সকালবেলা থেকে কাজে যেতে হবে, তো সেটাই তার মেন ফোকাস হবে। তো তিনি ভাবলেন যদি সেরকম কোনো অসুবিধা হতো তাহলে মানুষ সেটা তাকে বলতো, যেহেতু সেটা বলেনি বলে তিনি অতটা ভ্রুক্ষেপ করেনি ব্যাপারটা। তো এই ব্যাপারে কিছুদিন পরে মামা ডিসাইড করলেন যে হ্যাঁ তাকে একদিন ছুটি নিলেন, নিয়ে যে তাকে কোনো একটা ভালো ওঝার কাছে দেখানো হবে, সেটাই ডিসিশন নেওয়া হলো। যেহেতু তার ব্যাপারটা মানে সাইকোলজিক্যাল থেকে একটু বেশি একটু প্যারানর্মাল লাগছিল তখনকার অনুযায়ী, তো সেই জন্য তারা ডিসাইড করলো যে কোনো ভালো মানে ওঝার কাছে বা কোনো গুণিনের কাছে নিয়ে যাওয়া হবে। তো সেই অনুযায়ী তারা নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সেই দিনকার আর মামা বাড়ি ফিরলেন না। তার দুদিন পরে তিনি ফিরে যত সম্ভব যা যা জিনিসপত্র আসবাবপত্র যা ছিল যতটা পরিমাণে নেওয়া যায়, সকালবেলা তিনি আসলেন, নিয়ে তিনি বেরিয়ে গেলেন, এবং তারপরে তিনি আর আসলেন না, অনেক দিন আসলেন না। সপ্তাহখানেক পরে তিনি আবার একবার আসলেন, মামিকে নিয়ে আসলেন না, তিনি একাই আসলেন। এসে তিনি আরো কিছু যে ঘরের সমস্ত জিনিসপত্র তিনি নিয়ে চলে যাবেন। সেই সময় দিদা জিজ্ঞেস করলেন যে তার কি অবস্থা হয়েছে, মানে বৌমা কেমন আছে, তার কি খুবই অস্বাভাবিক অবস্থা নাকি কোনো কিছু, যেহেতু তারা কোনো খোঁজ খবর পায়নি। তো মামা খুব ইতস্তত ভাবে তিনি না বলার ইচ্ছাতেই তিনি তাও বললেন, যেহেতু সবাই মিলে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার। তো তিনি বললেন যে আসলে মামি কনসিভ করেছিলেন, তিনি প্রেগনেন্ট ছিলেন। তো সেটা কেউই জানতো না ব্যাপারটা, কারণ সে প্রেগনেন্সিটা খুব ইনিশিয়াল স্টেজেই ছিল, 2 মাস আগে, মানে তিনি 2 মাসের গর্ভবতী ছিলেন। তো তিনি যখন তার নিজের বাপের বাড়িতে গেছিলেন মামি কিছুদিন আগে ঘুরতে, তো তখন তিনি সম্ভব কোনো বাঁশবাগান বা কোনো কিছুর পাশ দিয়ে বা কোনো তার তলা দিয়ে গেছিলেন, যার ফলে তিনি যেহেতু প্রেগনেন্ট ছিলেন, তো কোনো কারণে কোনো রকমের কোনো জিন তাকে পজেস করে, এবং সেটা একটা ছিল না, সেটা 2-3টে জিন একসঙ্গে তাকে পজেস করেছিল। তো যার ফলে তিনি নিজের চেহারার জায়গায় অন্যান্য কারোর চেহারা দেখতে পেতেন। যে জিনগুলো চাইতো যে তার বাচ্চাটা, তিনি বেবিটা যেটা তিনি কনসেপ্ট করেছেন, সেই বাচ্চাটাকে তারা নিজেদের সঙ্গে নিয়ে যাওয়া বা নিজেদের মধ্যে করে নেওয়ার জন্য তারা ওই বাচ্চাটাকে যেহেতু মানে ওরা ক্যাপচার করতে চাইতো, সেই জন্য জিনরা তাকে প্রসেস করে। তো যার ফলে সেটি মানে খুবই ভয়াবহ হতে পারতো, যেহেতু এটা খুবই ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে। তো যে গুণিনের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তো তিনি সেটা করতে পারেননি। তিনি বলেছিলেন তিনি একটু সাময়িক ভাবে তাকে প্রোটেক্ট করে তারপরে তিনি একটি বড় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, এবং তিনি সেখানে তাকে তার তত্ত্বাবধানে 2 দিন রাখেন। সেই ওঝা তার তত্ত্বাবধানে 2 দিন রেখে তাকে পুরোপুরি ভাবে প্রবেশ মুক্ত করে, এবং করে তাকে তাবিজ দিয়ে তাকে আলাদা করে রাখা হয়। কিন্তু সে যে মেন যিনি গুণিন ছিলেন, যিনি বড় গুণিন, তিনি বলেছিলেন যে এই জিনগুলোকে সম্পূর্ণ সঙ্গে উৎখাত করা যাবে না তার দেহ থেকে। হয়তো তার দেহ ছেড়ে দিতে পারে, কিন্তু তার আশেপাশে থাকার চেষ্টা করবে। আর যেহেতু জিনগুলো তাকে ধরেছিল, আর তিনি সেই ধরার পরে তিনি এসে বসবাস শুরু করেছিল ওই ঘরে, তো সেই ঘরটা কোনোভাবে তারা প্রবেশ করে রাখতে পারে। তো তিনি এই কথাটা কিন্তু মামা তখন বলেননি যে ঘরটাকে কোনোভাবে প্রবেশ করতে হবে। তিনি মামা শুধু বলেছিলেন যে এখনো সেইভাবে বিপদ কাটেনি, তাই তাকে তার অন্য জায়গায়, অন্য বাড়িতে, মানে তার নিজের বাপের বাড়িতে রাখা হয়। তো
এই বলে মামা চলে যায়। তো এরকম কিছুদিন যেতে যেতে কিছুদিন ধরে আমার যে দিদা, যিনি পাশেই থাকেন, পাশের ঘর একদম তার সংলগ্ন ঘরটা তারই ছিল, তিনি খেয়াল করতে পারলেন যে রাত্রেবেলা সেই যেমনি কান্নার আওয়াজ, সেই কান্নার আওয়াজ আবার যেন খুব আস্তে, খুবই মৃদু, মানে খুব হয়তো রাত্রেবেলা কারণ ঘুম ভাঙলে কোনো কারণে সে হয়তো খুব হালকা একটা আওয়াজ তিনি শুনতে পারবেন, মানে এরকম তিনি আওয়াজ কিছু শুনতে পেয়েছে। তো দু একদিন শোনার পরে আস্তে 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 যেন আওয়াজটা একটু বাড়তে শুরু করে, মানে এবার যেন মানে আওয়াজের জন্যই ঘুমটা ভেঙে যাচ্ছে এরকম আওয়াজ হচ্ছে। তারপরে দেখছেন তিনি যে ঘরের দেওয়ালটা, যেহেতু পাশাপাশি দুটো দেওয়াল ছিল, তাদের দেওয়ালের মধ্যে একটা জানলা ছিল, সেটা বন্ধ থাকতো, সেটা পরে সম্পূর্ণভাবে সিল করা জানলা ছিল, কিন্তু সেটি কাঠের জানলা হওয়ার দরুনে কাঠের মধ্যে যদি কেউ নখ দিয়ে, ধারালো নখ দিয়ে আঁচড়ালে যেরকম আওয়াজ হয়, তিনি ওরকম আওয়াজ পেতেন, যেন কেউ নখ দিয়ে কাঠটাকে আঁচড়ানোর চেষ্টা করছে। খুবই মানে ফার্স্ট কেউ যদি নখ দিয়ে আঁচড়ানোর চেষ্টা করে যেরকম আওয়াজ হয়, তো সেরকম হচ্ছে। তো প্রথম দিকে ভেবেছিল সবাই যে কাঠের ঘুণ ধরলে যে হয়তো ওরকম কিছু, কিন্তু পরবর্তী সময় দিদা দেখে যে ওটা কাঠের ঘুণের ওরকম আওয়াজ হতে পারে না, অত তীব্র আর একটা নির্দিষ্ট সময় সেই আওয়াজটা হয়, রাত্রিবেলা ঠিক 3টের সময় এরকম আওয়াজ হয়। এবং এই করতে করতে কিছুদিনের মধ্যে দেখা গেল এই উৎপাতটা যেন একটু অত্যাধিক বেড়ে গেল। দুপুর বেলাও ঠিক 3টে 3:30 নাগাদ এরকম আওয়াজ শোনা যেত। রাত্রেবেলা যেহেতু পুরোনো বাড়ি, মানে অনেক দিনের পুরোনো, শতাধিক ও পুরোনো প্রাচীন বাড়ি, ওটা তো মনে হতো যেন ছাদের উপর দিয়ে কেউ 3-4 জন মিলে একসঙ্গে কোনো রাউন্ড শেপে কেউ ঘুরছে, মানে পুরো ছাদটা ঘুরছে আবার দাঁড়িয়ে পড়ছে, ঘুরছে আবার দাঁড়িয়ে পড়ছে, এরকম মানে ফিল হতো, যে বোঝা যেত যে একটা দিকে হয়তো গোল করে জায়গাটাকে ঘুরছে, ঘুরছে দাঁড়িয়ে পড়ছে, মানে এটা রীতিমতো একটা আতঙ্কের একটা সৃষ্টি হয়ে গেল। মানে কেউ রাত্রেবেলা বাইরে বেরোতে ভয় পেত, ইভেন সন্ধে হয়ে গেলে যে যার ঘরে থাকতো, যেহেতু তার সংলগ্ন আমাদেরও বাড়িতে ছিল। তো সেহেতু কিছুদিন যাবত মানে এই কথাটা দিদা বলতে পারেনি, কিছুদিন পরে এই কথাগুলো আমার মামিদেরকে যখন এসে তিনি বলেন যে তিনি এরকম ফিল করছে, এরকম আওয়াজ হচ্ছে, এ হচ্ছে, তখন আমার মামিরাও বলেন যে প্রত্যেক দিন প্রায়ই তারা সন্ধ্যেবেলা যখন বাড়ির লাইটটা জ্বলা হয় বারান্দার, তখন দেখা যায় কেউ যেন ওই যে ঘরটিতে দিদা মানে মামারা থাকতেন, মনে হয় যেন ওখান থেকে কেউ সরে যায়। মানে যতক্ষণ না লাইটটা জ্বালানো হয় ততক্ষণ যেন ওখানে কেউ একটা দাঁড়িয়ে থাকে। যেই লাইট জ্বালানো হয় আমাদের বারান্দায়, কেউ কিন্তু বারান্দায় ইউজ করার জন্য বা বাইরে যাওয়ার জন্য, তখন মনে হয় যেন কেউ সরে যায়। ওটা পুরোপুরি পরিষ্কার বোঝা যেত যে কেউ একজন সরে গেল। এর মধ্যে একদিন আমি সেখানে যাই মামার বাড়িতে। তো গিয়ে আমরা ঠিক আমাদের ঠাকুর ঘরের সামনে আমি আর আমার বোন, সেটি বারান্দার কাছে ছিল, তো আমি আর আমার বোন দাঁড়িয়ে গল্প করছিলাম। গল্প করতে করতে আমার অনেকক্ষণ ধরে বেশ হঠাৎ নজরে পড়লো, যেন আমার দেখলাম যে ওখানে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে ওই ঘরটার মধ্যে, যেহেতু ঘরটা বারান্দা থেকে দাঁড়িয়ে সম্পূর্ণরূপে দেখা যেত। তো আমি ভাবলাম হয়তো আমার বোনের ছায়া পড়েছে, আলোতে আমরা দাঁড়িয়ে রয়েছি, তার ছায়াটা হয়তো ওখানে পড়েছে। কিন্তু কিছুক্ষণ পর আমি ফিল করলাম আমার বোন তো নড়ছে চড়ছে, কিন্তু ওই দিকে ওই জিনিসটা নড়ছে না। তারপরে আমি ভাবলাম হয়তো কোনো কাঠের বড় গুড়ি বা কিছু রাখা আছে, যার জন্য হয়তো ওটা দেখতে মানুষের মাথাটার মতো, যেহেতু আমি শরীর কিছু দেখতে পাচ্ছিলাম না, একটা মাথার মতো একটা কিছু দেখতে পাচ্ছিলাম। তো ভাবার পরে খানিকক্ষণ পরে না আমার যেন একটু ভেতর থেকে একটু যেন ভয় ভয় লাগতে শুরু করলো, মানে গাটা হালকা ভারী হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন ওই জিনিসটা যেন আমাকে নিজেকে দেখাতে চাইছে। আমি তাকাতে চাইছি না, তাও যেন মনে হচ্ছে যে সে যেন আমাকে দেখাতে চাইছে, আমার যেন বারবার ওদিকে তাকাতে ইচ্ছে করছে। আমি লাস্ট বার আমি মনে আছে আমি যখন তার দিকে তাকালাম, তখন আমার যেন মনে হলো যে আমি তার মধ্যে দুটো চোখ দেখতে পেলাম। তো সেইটা দেখার পরে আমার ওই কাঠের গুঁড়ি ভাবার, যে আমি নিজেকে যুক্তি দিয়ে ভাবতে চেষ্টা করছিলাম যে ওটা একটা কাঠের গুঁড়ি, সেটা আর আমি ভাবাটাকে ধরে রাখতে পারলাম না। তখন আমি আমার বোনকে বলা প্রয়োজন মনে করি, কারণ আমি জানি সে বলে সে যথেষ্ট ছোট, সে আরো বেশি আমার থেকে ছোট, সে ভয় পেয়ে যাবে, তো বা চিল্লামিল্লি করবে, সেটাতে হয়তো কোনো কিছু খারাপ হতে পারে। তো আমি তাকে বললাম যে চলো এখান থেকে চলে যাই। তো বলে সে বললো না দিদি ভাই একটু বসো, আমরা একটু গল্প করি, ঘরে গেলে সবার সামনে বড়দের সামনে আর কি কথা বলবো। তো আমি বললাম না একটু পরে যাই, একটু পরে আসবো, বলে আমি ওর হাতটা ধরে যাতে ও ওদিকে না তাকে, ওকে আমি ডান দিকে নিলাম, নিয়ে আমি সোজা ঢুকে গেলাম ঘরে। ঢুকে গিয়ে তারপর সঙ্গে সঙ্গে আমি আমার সেজো মামিকে বলি কথাটা। সেজো মামিকে বলার পরে সেজো মামি বললো যে হ্যাঁ ওরকম তো কোনো একটা ব্যাপার রয়েছে। তখন আমরা সবাই জানতে পারলাম, আমি তখনও জানতাম না যে এরকম একটা ঘটনা ওখানে ঘটছে। তো সেটা আমি বললো হ্যাঁ ওরকম তো আছে। সঙ্গে সঙ্গে আমার 2 ভাই, তারা বললো, যেহেতু তারা খুব একটা এই ভূত পেতে বিশ্বাস করতো না, আর আমাদের বাড়িতে একটা অকেশনে আমরা গেছিলাম কালী পুজো উপলক্ষে, তো আমার আরো 2 ভাই বাইরে থেকে কলকাতা থেকে তারা গেছিল, তারাও বললো যে না এরকম তো হয় না, আমরা গিয়ে দেখবো। তো আমি যে ওখানে একটা জিনিস দেখেছি সেটা আমি জানি, তো তাদেরকে তো আমি কাউকে প্রমাণ করতে পারিনি যে আমি দেখেছি, কিন্তু তারা সঙ্গে সঙ্গে কি করলো, দুজনে দুটো টর্চ নিয়ে সঙ্গে সঙ্গে সেখানে গেল। টর্চ মারাতে দেখলো সেখানে কিচ্ছু নেই। আমি তখন নিজেকে ভাবলাম যদি এটা একটা গুড়িয়ে হতো, আমি যদি হ্যালোসিনেট করতাম, তাহলেও তো ওখানে গাছের গুড়িতে অবস্থান করা দরকার ছিল, বা হয়তো কিছু আমার বোনের মাথার ছায়াও পড়লে সেটা যখন আমার বোন নড়ছিল সেটারও তো নড়ে যাওয়া উচিত, সেটা স্টিল ওখানে ছিল। তো আমি নিজে যেন বুঝে গেলাম যে হ্যাঁ সত্যি সেখানে আমি আজকে সেদিনকারে কিছু একটা প্যারানর্মাল দেখেছিলাম। যার পর থেকে আমি একটু মানে একটু অসুস্থ হয়ে পড়ি তার 2 দিন পরে, মানে সেদিন পর থেকে 2 দিন আমি একটু অসুস্থ থাকি, কিন্তু তারপরে মোটামুটি মানে একটু ঠাকুরের ফুল জল দেওয়াতে মানে আমি
ব্যাপারটা রিকভার করে যাই। তো আমি তার পরে 2 দিন পরে আমি সেখান থেকে চলেও আসি। তো পরে শোনা গেছিল যে ওই যে দিদা ছিলেন যিনি পাশে থাকতেন, তিনি অত্যাধিক মানে এত অত্যাচার তার ঘরের উপরে হতো, ওই রাত্রিবেলা হাঁটা চলা, ইভেন ওই মুখ দিয়ে আঁচড়ানো, ইভেন ঘরের মধ্যে কেউ হালকা কান্না। তো সবাই বাড়িতে একটা পুজো করা হলো, সত্যনারায়ণের পুজো করে তারপরে সেটা অতটাও তাও কমানো যায়নি, কিন্তু আস্তে আস্তে সেটি নিজে নিজেই মানে এই ব্যাপারটা সেটা নিজে নিজেই দেখলাম আস্তে আস্তে, মানে সেটা কোনো পুজোর দ্বারাও সেটা ঠিক করা যায়নি বা কোনো রকমের কোনো কিছুর দ্বারাই সেটা ঠিক করা যায়নি, কিন্তু সেটা নিজে থেকেই ব্যাপারটা আস্তে আস্তে কমতে শুরু করার পরে সেটা একেবারে এখন এই 6-7 বছর পরে এখন আর সেরকম কেউ ফিল করতে পারে না। কিন্তু সেই মামি তারপরে তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়, তো তার সেই বাচ্চাটা আর থাকে না। তো সেই পরে মামি কিন্তু আর কোনোদিনও এখনো পর্যন্ত, সেটা তার নিজস্ব বাড়ি হওয়া সত্ত্বেও, কোনোদিনও সেই বাড়িতে এখনো আসে না। আর মামা মাঝে মধ্যে আসে, এসে ঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করে, তাও খুব দিবালোকে আসে, মানে ভোর সকালবেলা 9:30, 10টা, 11টা অব্দি হার্ডলি থাকে, তারপরে তুমি চলে যান। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা, ভালো লাগবে শোনাবেন। আর আই রিয়েলি লাভ বুথ এফ এম। আই উইশ কে আমি প্রত্যেক এপিসোড এক্সট্রা করে অডিও ক্লিপ পাঠাতে পারবো, বাট সেটা আমি চেষ্টা করব। আর আমি চেষ্টা করবো আরো ভালো ভালো ভূতের গল্প কালেক্ট করা। থ্যাংক ইউ ভেরি মাচ। Sorti. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুটে এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা। এখন মাহমুদ আমাদের সঙ্গে আছেন, বনি আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি এমডি এমডি জাবিন রাকিব খান, আমাদের সঙ্গে আছেন খান সজীব, সৈয়দ মোহাম্মদ নাহিয়ান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সারওয়ার জাহান রাজু, এছাড়াও আছেন বনি আমিন কাজী শাহ, আচ্ছা যাই হোক, আমাদের সঙ্গে আছেন এমডি আব্দুল্লাহ গাজী, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, শাহিদুল আহমেদ স্বজন আমাদের সঙ্গে আছেন জ্যাকলিন, এছাড়া আছেন আমাদের সঙ্গে সনি খান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রূপম সরকার আমাদের সঙ্গে, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি আরো জি এম বাবুল, মুরসালিন মায়ান আমাদের সঙ্গে আছেন, রকি আমাদের সঙ্গে আছেন। আমাদের যে ভূত এফএমের পেজটা রয়েছে সেই পেজটাতে অনেকেই আছেন এই মুহূর্তে, এবং আমরা একটু আগে পড়ছিলাম www.facebook.com/radio.ফুর্তি, সেই অ্যাড্রেস থেকে এখন চলে যাচ্ছি www.facebook.com/ভূতএফএম.রাসেল সেই অ্যাড্রেসে, এবং আমি দেখতে পাচ্ছি যে শাহরিয়ার আহমেদ রাজু আমাদের সঙ্গে আছেন, এমডি আসুজ্জামান আমাদের সঙ্গে আছেন আনজুম আশরাফ, আখতার জামান আমাদের সঙ্গে আছেন, নাবিল আরজে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শুভঙ্কর সরকার আছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি তৌহিদ হাসান আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে, এমডি নুরুজ্জামান শাওন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আতিকুর রহমান আতিক সহ আরো অনেকে। তো আমরা চলে যাব আমাদের আজকের আরো একজন নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার, জি, হ্যালো লিসেনার্স, আমি মোহাম্মদ গোলাম রাব্বানী রাব্বি, মোহাম্মদপুর থেকে আসছি। জি, শুনি আপনার ঘটনা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা নওগাঁ জেলার রায়নগর থানার আটাইকুলা গ্রামকে নিয়ে। তো তখন আমি ক্লাস 4 পড়তাম, 2004 সালে। তো আমার নানারা হচ্ছে 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে এক ভাই তিনি লন্ডন প্রবাসী। তার বড় ছেলের বিয়ের উপলক্ষে তিনি দেশে আসেন। তিনি দেশে আসার পরে মানে বিয়ের অনুষ্ঠানটা ভালোভাবে করার জন্য দেশে আসেন। তো তারপর আমাদের বাসার পিছনে হচ্ছে একটা তেঁতুল গাছ ছিলেন। তো এই তেঁতুল গাছটাকে নিয়েই আমাদের মানে মূল ঘটনা। তো তেঁতুল গাছের আশপাশটা অনেক ঝোপঝাড় ছিল, যার কারণে ওটা অবসর ছিল আর কি আসলে ভাই। তো হঠাৎ করেই আমরা প্ল্যান করা হয় যে গাছটা কাটা হবে। জি, তো নানা গাছ কাটার সিদ্ধান্ত নেয়। তো তারপরে নানা স্বপ্নে দেখে যে সেই গাছটা কাটলে তার সমস্যা হবে। তারপরে এইসব বিষয়ে নানা বিশ্বাস করতো না। তারপরে গাছটা কাটা হয়। তো গাছটা কাটার পরেই মানে ঘটনাটা শুরু হয়। তো রাসেল ভাই, আমি মানে নানার বাসার বর্ণনাটা একটু দিয়ে নেই। তো বাসাটা হচ্ছে ছিল মানে যেখানে তার পিছন দিকটা ছিল তেঁতুল গাছ, তারপরে ছিল পুকুর, তার পাশে ছিল তাল গাছ এবং ঝোপঝাড়ে ভর্তি। গ্রামটা অনেক প্রত্যন্ত ছিল, তখন বিদ্যুৎ সেরকম ছিল না, মানে
খুব কম সময় বিদ্যুৎ থাকতো আর কি। তো হঠাৎ একদিন আমরা রাতে ঘুমাচ্ছিলাম, ঠিক আনুমানিক 2টা 3টা হবে। তো রাসেল ভাই ঘুমাতে ঘুম হঠাৎ করে আমাদের মানে শব্দ শুনতে পাই। শব্দটা এরকম যে টেনে চালে ঢিল চলে যেরকম শব্দ হয়, ঠিক এরকম শব্দ শুনতে পাচ্ছি। তো আস্তে আস্তে এটা বাড়তে থাকে, এরকম হতেই থাকে। তো সবাই আমরা শুনতে পাই, সবাই প্রায় ঘুম ভেঙে যায় আর কি। তো ঘুম ভাঙার পর আমরা বাসা থেকে মানে রুম থেকে বের হয়ে আঙিনায় আসি, এসে দেখি যে আসলে এগুলো ঢিল না, এগুলো হচ্ছে পড়তেছে আলু। তো আলু পড়তেছে, আমরা বলতেছি কি ব্যাপার, এই এত রাতে আলু কোথা থেকে আসতেছে, কিভাবে পড়তেছে? সবাই আমরা বলা বলি করতেছি কিভাবে এটা হচ্ছে। তো ভাবছিলাম প্রথমে যে এটা হয়তো কিছু মানে কেউ শয়তানি করে বা কিভাবে দিচ্ছে আর কি। তারপরে আমি মানে সবাইকে দেখালাম যে আলুগুলো কেমন। আলুগুলো হাতে নিয়ে দেখলাম যে একটু হলুদ বর্ণের এবং খুব শুকনো আলু। তো তারপরে ১ম দিন আমরা এভাবে স্বাভাবিকভাবেই নিছিলাম যে আসলে বিষয়টা এরকম হয়তো কিছু হইছে আরকি। তো রাসেল ভাই এটা রাত ২টা থেকে শুরু হয়ে মানে ভোর আজান পর্যন্ত মানে হচ্ছিল আরকি। মাঝে মধ্যে আলু পড়তো। তো ১ম দিন এভাবে যায়। তো তারপরের দিন মানে পরের দিন ঘটনাটা কি এরকম, আবার ওরকম সময় আমরা ঘুমাচ্ছিলাম সবাই। এরকম অবস্থায় আবার দেখি যে এরকম আবার শব্দ হচ্ছে। তো ঠিক এরকম শব্দ হচ্ছে, তখন আবার আমরা বের হয়ে দেখি যে আবার এই একই অবস্থা এরকমই হচ্ছে প্রতি বারবার। আর তারপর এই দিনের বেলা এবং রাতের বেলা এরকম সময় আমাদের আরো অনেক কিছু সমস্যা হচ্ছিল। তো রাসেল ভাই সমস্যাগুলো আপনার সঙ্গে শেয়ার করতেছি। তো আমার মামিকে মানে জেনে আসর করছিল। তো সে কি হচ্ছিল, যখন ওয়াশরুমে যেত, ওয়াশরুমে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলতো। তারপর তাকে রুমে নিয়ে আসা হতো, তখন জ্ঞান ফিরতো। তখন আমরা সবাই ৪-৫ জন ৬ জন মিলেও তাকে মানে ধরে রাখতে পারতাম না। শুধু মানে অনেক শক্তি দিয়ে সব ভেঙে সরে চলে যেত বা একদিকে চলে যায়, একদিকে চলে যায় শুধু। তো আমরা বললাম কি ব্যাপার, এরকম হয় কেন? এরকম হতেই থাকে। আবার কোনো সময় দেখা যায় যে রাতের বেলা টিনের চালে শব্দ হচ্ছে, মনে হয় কি যেন হেঁটে, হেঁটে যাচ্ছে। এমনভাবে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে মানে সব ভেঙে, ভেঙে হেঁটে চলে যাচ্ছে। মানে ভেঙে, ভেঙে পড়বে এরকম মনে হয়। তো এরকম হতে, হতে আমরা আস্তে, আস্তে পরে দেখতেছি এরকম হতেই থাকে, হতেই থাকে। কি ব্যাপার, এরকম হতেই থাকে, কেন এরকম হচ্ছে? আবার এরকমও হয়েছে আমরা ঘুমাচ্ছি, দরজায় এসে কেউ নক করতেছে। নক করে এমনভাবে নক করতেছে মানে ভেঙে দরজায় ঢুকে যাবে এরকম অবস্থা। তারপরে এরকম হতে, হতে আমরা প্রায় এরকম হতেই থাকে আমাদের। তারপর আমরা আমার হুজুরকে আমরা হচ্ছে ইনফর্ম বলি, করেন এবং তিনি বলি সেটা হ্যাঁ, সমাধান হ্যাঁ, করেন। হ্যাঁ। তো হুজুরকে আমার মানে পারিবারিক হুজুর আমাদের মসজিদ আছে। হুজুর ওনাকে জিজ্ঞেস করা হয় যে, "কেন হুজুর আমাদের মানে এরকম হচ্ছে বারবার?" উনি বলল, "আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। আমার একজন বড় একজন মানুষ আছেন, আলেম আছেন, ওনার সঙ্গে আমি কথা বলে দেখি। তারপর উনি কি বলেন।" তো ওনাকে বগুড়া থেকে ওনাকে নিয়ে আসা হয়। তো বগুড়া থেকে ওনাকে নিয়ে আসা হয় এবং ওনার সঙ্গে ৪ জন ছিলেন আরকি। তো উনি আসার পরেই, আমাদের বাসাতে আসার পরেই উনি ঘটনাটা মানে নিজে থেকেই বলতেছে যে, "আপনাদের এখানে এইসব সমস্যা হচ্ছে। আপনাদের এই জায়গাটা এরকম অনেক প্রবলেম হচ্ছে আপনাদের। তো আপনাদের এটা হওয়ার কারণ হচ্ছে এটাই যে আপনাদের ঘর মানে পিছন দিকটা একটা তেঁতুল গাছ ছিল। ওই তেঁতুল গাছটা আপনারা কেটে ফেলছেন। এই কেটে ফেলার কারণেই আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে।" তো তখন আমরা তখন আশ্চর্য হয়ে যাই যে ওনাকে আমরা তো কিছু বলি না। আর উনি তো নিয়ে আসছে বগুড়া থেকে। আর হুজুরও তাকে কিছু বলে নাই। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, আমাদের এটা সমাধান আপনি করে দেন তাহলে। তারপর উনি বললেন, "ঠিক আছে আমি করতে পারি। তো আমি আরেকটু সময় দেন আমাকে। আমি একটু দেখে নিই, বিষয়টা বুঝে নিই।" তারপরে তিনি আঙিনার মাঝখানে বসে যান। বসে যাওয়ার কিছুক্ষণ পর উনি বলেন যে, "আপনাদের এইখানটা মানে এইখানটায় যে গাছটা ছিল, এই গাছটা থেকে মানে ঠিক দূরে আরো একটা গাছ আছে। এই দিক দিয়ে মানে তাদের হচ্ছে যাতায়াতের রাস্তা আছে। তো এই রাস্তা দিয়ে তারা সবসময় চলাফেরা করতো এবং এইখানে এসে আশ্রয় নিত, থাকতো।" এরকম ছিল আরকি। তো রাসেল ভাই মানে উনি যেভাবে বর্ণনা দিচ্ছিলেন মানে তখন সবকিছুই মানে আরো অনেকে ছিলেন। তারা শুনে বলতেছে, "হ্যাঁ, হ্যাঁ, এইসব তো ছিলই।" তো বলছে এখানটা অনেক জঙ্গল ছিল, আরো জঙ্গল ছিল। তো তারপর থেকে মানে উনি বললেন যে, "আমি হচ্ছে বাসাটা বন্ধ করে দিব। আর আপনাদের যেভাবে বলবো তাহলে সেভাবে আপনি কাজ করবেন। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না।" তো রাসেল ভাই তারপরে হচ্ছে উনি মানে ৪ টা হচ্ছে কাঁচের বোতল নেয়। বোতল নেওয়ার পর ওইগুলো বোতলগুলোতে মানে কাঠের ভিতর করে একটা কাগজে করে সুরা লিখে দেন। লিখে দিয়ে ওটা মুখ বন্ধ করে দেয়।
দেওয়ার পরে 4 কর্নারে 4 জন হুজুরকে দিয়ে পাঠাই। বলে যে এই 4 জন 4 জায়গা থেকে আজান দিবে এবং এই বোতলটাতে ভর্তি করে এটা মাটির নিচে রেখে দিবে। তো মাটির নিচে যখন রেখে দিবে এই সময়ের মধ্যে সে আজান শোনা শেষ করবে, তারপর থেকে আরেকজন শুরু করবে, এই পরপর 4 কর্নারে 4 জন আজান দিবে। এই আজান দেওয়ার ভিতরে আপনারা পুরো বাসার ভিতরে সব দিকটায় পানি ছিটিয়ে দিবেন। আমি যে পানিটা দিব এই পানিটা আপনি সব দিকে দিয়ে দিবেন, যেখানে যেখানে আপনারা চলাফেরা করেন। তো আমরা ঠিক এরকমটাই তখন শুরু হলো। তখন একদিকে হচ্ছে হুজুর একদিকে আজান শুরু করলেন, আমরা বাসার সবাই তখন আবার হচ্ছে এই পানি ছিটানো শুরু করলাম। এইভাবে করতে করতে 4 কন্যার থেকে 4 জন মানে আমরা আজান শেষ করলো, এই সময়ের মধ্যে আমরা পানি দেওয়া শেষ করলাম। তো পানি দেওয়া শেষ করার পরেই তারপরে হুজুর হচ্ছে আমাদের বললেন যে আপনাদের এখানে যেসব সমস্যা হচ্ছিল আপনাদের উপর হচ্ছে জিনের হচ্ছে একটা রাগ হয়ে গেছে, তাদের আপনারা সমস্যা করছেন, যার কারণে আপনাদের উপর পরিবার সবার উপর হচ্ছে তিনি রাগের বশত এরকম করতেছেন, আপনাদের ক্ষতি করার চেষ্টা করতেছেন। তো রাসেল ভাই আমরা হচ্ছে ওইরকম অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো তারপরে এরপরে সমাধানটা কিভাবে আসলো সেটা আচ্ছা, তারপরে উনি হচ্ছে মানে এসব করার পরে উনি আমাদেরকে ডিরেকশন দেয় যে হচ্ছে আমি সূরা লিখে দেয়, সূরাগুলো সব জানার দরজা লেগে দেয়। তারপরে আপনারা হ্যাঁ, সেখান থেকে হ্যাঁ, তারপর লেগে দেওয়ার পর তারপর হচ্ছে একটা তাবিজ দেয় মামিকে, ওটা দিয়ে পরে রাখতে বলে, আর বলে যে কোনো সময় মানুষ মারা গেলে সে বাসায় যেতে পারবে না। আবার মনে করুন যে হচ্ছে নিয়ম কানুন হ্যাঁ কিছু নিয়ম কানুন দিয়ে যায় আর কি, আরো কিছু বলছে আমাদের, মানে এগুলো হচ্ছে আরো সিক্রেট কিছু বিষয় আছে। সেগুলো আপনারা মেনে হ্যাঁ, চলছেন আচ্ছা, সেগুলো আমরা মেনে চলতেছি। তারপর থেকে আর ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই, এই আর কি। এটাই অনেক ছিল আমার ধন্যবাদ মূল আপনাকে। ঘটনা। ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি বলবেন আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। শুনি আপনার ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম পুলক, এসেছি মিরপুর, ঢাকাতে। ওকে, আপনার বাসা কোথায়? আপনি তো মিরপুরে এসে উঠেছেন, আপনি আসলে এসেছেন কোথা থেকে? যে আমার বাসা নারায়ণগঞ্জের 2,500। ওকে, তো রাসেল ভাই, ঘটনাটা আমার পাশের বাড়ির এক কাকিকে নিয়ে। তো ওনার এক আত্মীয় অসুস্থ ছিল, তো ওই আত্মীয়কে দেখার জন্য উনি ওনার আত্মীয়র বাড়িতে গেলেন। তো আমি বলে রাখা ভালো যে উনি যে রাস্তা দিয়ে গেছিলেন ওটা মানে পায়ে হেঁটে যেতে হয়, ধান ক্ষেতের মাঝখান দিয়ে। তো যাওয়ার পথে ধান ক্ষেতের কাছে একটা বড় গাছ আছে, তো ওই গাছটা নিচ দিয়ে যেতে হয়। তো উনি ওইখান দিয়ে গেলেন ওনার আত্মীয়র বাড়িতে, গিয়ে দেখে আসলেন। তো আসার পরে ওনার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু হলো। যেমন রাত্রে ওনারে কেউ আইসা ডাকে, কিন্তু দরজা খোলার পরে আর কাউরে দেখতে পারে না। তো এরকম আরো অনেক অদ্ভুত ঘটনা ঘটে, তো উনি ওইগুলা আমলে নেন। তো একদিন উনি পুকুরে গোসল করতে যায়। ওনাদের বাড়ির ব্যাকগ্রাউন্ড আমি বলি, ওনাদের বাড়িটা মানে একদম আলাদা ছিল, আশেপাশে কোনো বাড়ি ঘর ছিল না। তো অনেক গাছপালা ছিল, ভুতুরে একটা অবস্থা। তো যখন উনি পানিতে পুকুরে গোসল করতে গেছে, ওই সময় উনি দেখে যে ওনার শাশুড়ি ওনাকে পুকুরের মধ্যে চুবাইতেছে মারার জন্য। তো উনি অনেক কষ্টে ওইখান থেকে ফিরে আসে। বাড়িতে আসার পরে উনি মানে কাউরে কিছু বলতে পারতেছে না। তো বাড়িতে আরেকজন মহিলা আসে, এসে দেখে যে ওনার এই অবস্থা। ওই জিজ্ঞেস করে যে তোমার এই অবস্থা কেন? বলে আমার বাঁচান, আমার শাশুড়ি তো আমাকে মেরে ফেলতে চাইতেছে। পরে বল তোমার শাশুড়ি কি হয়? তোমার শাশুড়ি তো বাড়িতেই নেই। এরপরে বাড়ির মানুষ জিনিসটা মানে দেখার জন্য করে, হুজুর ডাকে যে আসলে ঘটনাটা কি। হুজুর আসে, হুজুর আইসা ওনার ছেলের উপরে যেটাকে জিন ভর করানো হয় রাসেল ভাই, তো ওনার ছেলের উপরে জিন ভর করায়। তখন বলে যে আপনি তুমি কোথা থেকে আসছো, বা ওনারে কি কারণে ওনারে ধরছে, এরকম কিছু জিজ্ঞেস করে। তখন ওই ওনার ছেলের মাধ্যমে ওই জিনিসটা বলতেছে যে ও যখন ওই পথ দিয়ে গেছিল তখন ওর নজরে পড়ছে, হয়তো কোনো কারণে ওর ভালো লাগে না এই জিনিসটা, যার কারণে ওর উপরে একটু রাগ আছে, ওই রাগের কারণে ওরে ধরছে। আর বলতেছে যে যতক্ষণ পর্যন্ত ওনাকে না মারবে ততক্ষণ পর্যন্ত ওনার কাছ থেকে যাবে না। তারপর ওনাকে ছাড়ানো হলো কিভাবে? তারপর হুজুর অনেক কিছু বলছে
মানে তারপর হুজুর এমনিতে তাবিজ তাবিজ কবজ দিয়ে গেছে, চারফুক দিয়ে গেছে। তো আস্তে আস্তে উনি সুস্থ হয়ে উঠছে। ওকে। আর রাসেল ভাই ওই যে জিনিসটা ওনাকে ধরছে ওটা ছিল একটা মৃত মানুষ। আসতে যদি ফাঁসি দিলে বা বিষ খেয়ে মরলে আমরা জানি যে মানুষের আত্মা দুনিয়াতেই থাকে। তো না, আমরা জানি না, অনেকে হয়তো ধারণা করেন। হ্যাঁ, এরকম ধারণা করে। হুম। বাট ওই দিন বলছিল, আমি ওখানে ছিলাম। তো ওই ওনার ছেলের মাধ্যমে আর কি বলতেছিল যে ওই ছেলেটা যে কোনো কারণে মানে ওই যে ইটা ছিল, আত্মাটা ছিল ওনারা ধরছে, ওইটা একটা ছেলের আত্মা ছিল। উনি যে কোনো কারণে ওই গাছে ফাঁসি দিছিল। আর তখন থেকে ওই আত্মাটা ওই গাছে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাব আরো একটি ঘটনায়, তবে এটি একটি অডিও ক্লিপ এবং এই অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি FM অ্যান্ড ডিও ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramophone. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি হামিম আহমেদ বলছি সাদাবাদ থেকে। আমি আজকে আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি ঘটে আমার কলেজ লাইফে। প্রতিদিনের মতোই আমি আমার কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এর আগের দিন রাত্রে কলেজে আমি আগামীকালকে আমার বেতন দিব বলে আমার আম্মু থেকে টাকা নেই। তো বেতন ছিল আমার কলেজের 350 টাকা, আম্মু থেকে আমি নেই 500 টাকা। 150 টাকা আমি আমার পকেট মানি হিসেবে রাখবো বলায় আম্মু বললো যে বাবা টাকাটা তুমি ভাঙ্গায় নিয়ে আসো। তো টাকাটা ভাঙ্গাইতে যাব আমি নিচে, তো আমাদের বাসায় ময়লা জমেছিল, ময়লা ফেলা হয়নি। আম্মু বললো বাবা তুমি নিচে যাচ্ছ যেহেতু ময়লাটি ফেলে দিও। আমি ময়লা ফেলে তারপর আমাদের বাসার সামনে একটি মুদি দোকান আছে, সেই মুদি দোকান থেকে টাকা ভাঙ্গালাম। টাকাটা ভাঙ্গানোর পরে আমি বাসায় ঢুকলাম। ঘটনাটা শুরু হয় এখান থেকেই। তো আমি ঘরে ঢুকলাম। আমাদের বাসাটা একটু বর্ণনা দেই। আমার বাসাটা হলো পুরান ঢাকার বাসা, তো 3 তলা পুরানো বাসা। দোতলা আমরা থাকি, 3 তলার ছাদ, নিচতলা ভাড়া দেওয়া। তো দোতলা 2টা রুম, ছোট ঘর বড় ঘর। ছোট ঘরে আমি আমার আম্মা থাকি। আমার তো টাকাটা আম্মুকে আমি বুঝাই দেওয়ার জন্য আম্মুকে বললাম এই যে আম্মু 350 টাকা আর 150 টাকা আমার পকেট মানি। তো এই কথাটা বলার সময় রাসেল ভাই আমি স্পষ্ট খেয়াল করলাম আমাদের বাসার সিঁড়ি থেকে কেউ দৌড় দিয়ে আমাদের বড় ঘরে ঢুকলো। আমি ছায়া দেখলাম একটা। তো আমি আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু ছাদে থেকে কি কেউ ছাদে আসছে কেউ? বলে হ্যাঁ বাবা ছাদে তো তোমার নানু আর তোমার আন্টি। তো আমি বললাম তো ঘরে মনে হয় কেউ গেছে। বলে না তো কেউ যায়নি। আমি বললাম না আমি গেছে, আমি দেখছি চোর করায় আম্মু আমাকে নিয়ে বড় ঘরে গেল। আর বড় ঘরে গিয়ে দেখলাম রাসেল ভাই ঘরে কেউ নেই। তো আমি শিওর হওয়ার জন্য আরো ছাদে গিয়ে দেখলাম ছাদে সবাই। তো ওই রাত্রে কেউ তো ওইভাবে গেল। রাতে ডিনার শেষ করে আমি ঘুমোতে গেলাম। ঘুমের মধ্যে ঘুমাই। আমার একটা ব্যাড হ্যাবিট আছে রাতেল ভাই, যে আমার কখনো আমার ঘুম রাত্রে ভাঙে না। একবারে ঘুমাবো সকালে উঠবো এমন সিস্টেমের ঘুম আমার আর কি। তো যে রাত্রে আছে না যে প্রকৃতির ডাকে সাড়া দিতে বা পানি পিপাসা যে কোনো কারণে মানুষ ঘুম থেকে উঠে, তো আমার এরকম কোনো হ্যাবিট নেই। তো আনফরচুনেটলি সেদিন আমার লাইফের বাজে এক্সপিরিয়েন্সটা হবে বিধায় আমার রাত্রে ঘুম ভাঙে। আর ঘুম ভাঙার পর আমি দেখি আসলে আমার ঘরের বর্ণনাটা একটু দেই। আমার ঘরটা ছোট, ঘরে আমি আমার আম্মা থাকি। তো ছোট ঘরে বিছানার সামনে একটা ওয়ার্ড্রবের সামনে ওয়ার্ড্রবে টিভির পাশে 3টা বালিশ থাক থাক করে লম্বা করে রাখা। তো ঘুম ভাঙার পরে আমি দেখলাম রাসেল ভাই সে 3টা বালিশের উপরে একটা 2-3 বছরের বাচ্চা খুবই কালো বসে আছে। সেটা আমি জীবনে প্যারানর্মাল কোনো কিছু দেখিনি বিধায় আমার সেই এক্সপিরিয়েন্সটা আমি কিরকম তখন আমি বলে বোঝাতে পারবো না যে আমার তখন কিরকম লাগছে। তো আমি তখন সেটা দেখে আয়তন করছি, করে আমি অন্য পাশে শুলাম। রুমে আমি স্বপ্ন দেখলাম রাসেল ভাই। স্বপ্নে আমি অনেক দূরে একটা গ্রামে গিয়েছি, আঁকা বাঁকা মেঠো পথ, ওই যে আমরা ছোটবেলায় আঁকতাম যে গ্রামের দৃশ্য আঁকলে যেরকম রাস্তা দিতাম, নদীর পাশে রাস্তাগুলো, এরকম একটা রাস্তা দিয়ে আমি খুব জোরে দৌড়াচ্ছি। আর আমার পিছে কেউ একজন আমাকে এমন ভাবে ধরছে, তার আঙ্গুল গুলো আমার বুকে যে লাগতেছে এটা আমি খুবই বুঝতেছি। তো এমন খারাপ লাগতেছিল আমার, আমি খুব কষ্ট পেতেছিলাম। তখন আমিও খুব
বিকট বিকট আওয়াজ করি। তো আমার পাশে আমার আম্মা ছিল, তো আম্মা আমাকে জাগায় জাগায় বলে যে কি হয়েছে বাবা, তখন নাকি আমার ঘুমের মধ্যে আমার মুখ টুক কেমন বাঁকা টাকা হয়ে যেতেছিল। তো আমি বলি মা এরকম এরকম স্বপ্ন দেখছি। তো আম্মা বললো বাবা তুমি আয়তুল কুরসি পড়ো ভালোভাবে, পড়ে শুয়ে যাও। তো পরে শুয়ে গেলাম, সেভাবে রাস্তা কাটলো। সকালবেলা ফ্যামিলি মেম্বাররা সবাই এই ব্যাপারে ডিসকাস করতেছে। এমন টাইমে ঘটলো আমার মার সাথে একটা খুব বাজে এক্সপিরিয়েন্স। আমার আম্মা পাকঘরে কাজ করতেছিল, তো ওয়াশরুমে যাবে আম্মা। ওয়াশরুমে যাওয়ার সময় আম্মার চুল ধরে কেটে নিতে আনবে। হ্যাঁ, একটা আছে ভাই, ওখানে কোনো কিছুতে আম্মুর চুল আটকানোর কোনো প্রশ্নই ওঠে না। অনেক সময় হয় না যে চুল কোনো কিছুতে বেজে টেজে গেছে, এরকম অসুযোগই নেই, কারণ ওই জায়গাটা পুরো খালি। ওই জায়গায় কোনো আসবাবপত্র, ফার্নিচার কোনো কিছুতে চুবি টুবি যে কোনো কিছুতে বাজার চুল বেজে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এইটার পরে আমি আমার স্বাভাবিক থাকতে পারলাম না। তখন আমাদের এলাকায় একটা খুব ফেমাস একটা মাজার আছে। ও আমাদের এলাকার আশেপাশে যারা থাকেন লিসনাররা তারা হয়তো বা জানবেন। ওইখানে প্রতি মঙ্গলবার রাত্রে খাদেম সাহেব বসে সমস্যার সমাধানের জন্য। আমি আমার আম্মা গেলাম। আমাকে আর আমার আম্মাকে দেখে বললো যে আপনি যে ময়লা ফেলতে গিয়েছিলেন, আপনি ময়লাটা আপনি একটা খারাপ জিনিস উপরে ফেলছেন, সেখানে খাওয়া দাওয়া করতে আসছিল, তো এটা সে পছন্দ করে নাই, বিধায় আপনাদের উপর সে রাগ, জন্য এরকম করতেছে। আমরা খাদিম সাহেবকে কিছুই বলিনি, উনি এটা আমাদেরকে বললো। তারপরে আমি বললাম খাদিম সাহেব আমি যে ময়লা ফেলতে গিয়েছিলাম, ময়লা ফেললাম, এখন এখানে তো অনেক কিছুই ছিল, কুকুর বিড়াল পোকামাকড়, তো আমি তো আর কিছু দেখে ফেলিনি। তো ওগুলা জিন যে খারাপ জিনিসটা ছিল ওখানে, সে একটা রূপ নিয়ে এখানে ছিল। তো আপনি এটা কমালা করতেন। তো তারপরে তাকে বলার পরে উনি আমাদের বাসায় এসে আমাদের বাসাটা বন্ধ করে দেয়। তারপর থেকে আর কিছু হয়নি আসলে ভাই। এটাই ছিল আমার ঘটনা। Yes, the night